না সে তার স্ত্রীকে এখনো ভালোবাসে। ভাবতে একটা চাপা নিঃশ্বাস ছাড়লো। হঠাৎ তার হাতে ফোনটি কেঁপে উঠল। স্ক্রিনে নাম্বার দেখে রাবেয়া অবাক হয়ে গেল। এটা অনুর শাশুড়ির নাম্বার। মাঝে মাঝে এই কথা হতো তাদের। মহিলা বেশি কথা বলতে চাইতেন না, কিন্তু তার কথা শুনে বোঝা যেত সে অনুর যথেষ্ট খেয়াল রাখে। তিনি অসুস্থ হয়ে যাওয়ার পর মিসেস রেহানা প্রায় তার খবর নিতেন। ফোনটা বাজতে বাজতে বন্ধ হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আবার ফোনটা বেজে উঠল। সে কাঁপা কাঁপা হাতে রিসিভ করলো। ফোনের ওপাশ থেকে ভেসে আসলো কিছু কথা। আসসালামু আলাইকুম আপা, কেমন আছেন? আপনার শরীরটা এখন কেমন? কথাগুলো বেশ মিনমিন করে বলল রাহেলা। কেমন আছে কথাটা জিজ্ঞেস করতেও কেমন যেন সংকোচ হচ্ছে তার। তার তো অনুর সাথে কিছু কথা বলতে হবে। তার তো ফোন বন্ধ, তাই মার কাছে ফোন করা। সে খবর পেয়েছে অনু তার মায়ের কাছে আছে। রাবেয়া সালামের উত্তর নিল। ওয়ালাইকুম আসসালাম আপা। আপনার ছেলে আমাদের যেমন রেখেছে ঠিক তার থেকেও ভালোই আছি। একটা মেয়ের এই অবস্থায় যখন তার স্বামী তাকে ছেড়ে দেয়, তারপর তার বাবা মা যতটুকু ভালো থাকার কথা তার থেকে অনেক ভালো আছি। আর কিছু শুনতে চান? কি জন্য ফোন করেছেন কিছু বলার থাকলে বলতে পারেন। এই অবস্থা বলতে কি হয়েছে অনু? কি কোনো সমস্যা? আমাকে বলতে পারেন। আমি কালই ওদের ব্যাপারে জানলাম। বিশ্বাস করুন, আমি ওর সাথে যতই কঠোর হই না কেন, আমি মন থেকে অনুকে খুব ভালোবাসি। আমি জানি ও কতটা লক্ষ্মী মেয়ে, কিন্তু আমার ছেলে যে হীরাকে কাজ ভেবে ফেলে দিবে তা আমি জানতাম না। আমি নিজেও ওর বাসা থেকে চলে এসেছি। আমার নিজেরই ঘৃণা হচ্ছে ওর উপর। আমি আমার ছেলের সাফাই গাইতে ফোন দেইনি। আমি অনুর সাথে কথা বলতে চাই। অনুকে কি ফোনটা কিছুক্ষণের জন্য দেওয়া যাবে? আমি কিছু কথা বলেই রেখে দেব। দেখুন, আমার মেয়েটা সবেমাত্র এইসব দুশ্চিন্তা থেকে মুক্ত হয়েছে, নিজেকে তৈরি করার জন্য শক্ত হয়ে দাঁড়িয়েছে। এখন আপনি যদি এই সময় কোনো রকম কথা বলে পুরনো ঘা ফুটিয়ে তোলেন তাহলেও ভেঙে পড়বে। আমি চাই না এমন কিছু হোক। তারপর রাবেয়া তাকে অনুর সিদ্ধান্তের ব্যাপারে খুলে বলে। রাহেলা কথাগুলো শুনে খুশি হয়। আপনি চিন্তা করবেন না আপা, আমি এমন কিছুই বলবো না যা ওর ভবিষ্যতে নষ্ট করবে। আমি এমন কিছু কথা বলবো যাতে সে আরও শক্ত হয়ে উঠতে পারে। আমি অনুর আরেকটা মা হয়ে তার সাথে কথা বলবো। আর মায়েরা কখনোই সন্তানের খারাপ চাইবে না। আপনি আমার কথা বিশ্বাস করতে পারেন। রাহেলার কথাগুলো রাবেয়ার ভালো লাগলো, তাই সে ডাইনিং রুমে গিয়ে অনুকে ফোনটা দিয়ে বলল। কথা বল। অনু জিজ্ঞেস করলো, কে মা? রাবেয়া কিছু বলল না। সে রুম ত্যাগ করলো। অনু ফোন হাতে নিয়ে নিল। আসসালামু আলাইকুম, কে বলছেন? রাহেলার খুব আফসোস হলো। অনুর মতো একটা মিষ্টি মেয়ে তার দরকার ছিল। তার বড় ছেলের বউও ভালো, কিন্তু একটু বেশিই কথা বলে। মেয়েটা তার তুলনায় অনু বেশ শান্তশিষ্ট। কি মিষ্টি করে কথা বলে, মিষ্টি করে সালাম দেয়। আর মেয়েটার সাথে তার ছেলে এমনগুলো সে নিজেও তো কম করেনি। যখন তখন মেয়েটাকে যা তা শুনিয়ে দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। জিজ্ঞেস করবো না কেমন আছিস, শুধু এতটুকুই বলবো, নিজেকে এমনভাবে গড়ে তোল যেন কেউ তোর দিকে চোখ তুলে তাকিয়ে কথা বলতে না পারে। সবার কথা উচিত জবাব দিতে শেখ। অন্যের উপর এতই নির্ভরশীল হোস না যে নিজেকেই ভুলে যাস। সবাইকে বুঝিয়ে দে কে কার কতটা যোগ্য। আর সব সময় মনে রাখবি তোর এই মা সব সময় তোর পাশে আছে। কথাগুলো বলতে বলতে রাহেলার গলা ধরে এলো। অন্যদিকে অনু নিঃশব্দে চোখে জল বিসর্জন দিচ্ছে। যে মহিলা তার সাথে ভালোভাবে কথা বলতো না, উঠতে বসতে কথা শোনাতো, সে তাকে তার ছেলের বিরুদ্ধে সাপোর্ট করছে। অনু সবসময় জানতো তার শাশুড়ি মা সামনাসামনি যতই কঠোর হোক না কেন, হারালে ঠিকই অনুকে ভালোবাসতো। প্রতিবেলায় খাবার খেতে বসে খোঁজ নেওয়া, অনু খেয়েছে কিনা, বাইরে গেলে সাবধানে থেকো বলে যাওয়া, অনু অসুস্থ হলে কারণে অকারণে রুমে যাওয়া, মাঝে মাঝে তাকে শাসন করা, সবকিছুর মধ্যেই অনু ভালোবাসা দেখতে পেত। তাই তো সে কখনো তার শাশুড়ির সাথে উচ্চ বাক্যে কথা বলেনি। শায়লা আবার বলতে শুরু করলো। অনুমা, আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক কথা শুনেছি, কিন্তু বিশ্বাস কর একটাও মন থেকে বলিনি। তুই আমার মেয়ের মতো, যে কোনো সিদ্ধান্ত আমাকে তুই পাশে পাবি।
আজ থেকে তুই আমার মেয়ে, আর তোর দুটো মা। আর যার দুটো মা আছে তার আবার কিসের চিন্তা? অনু, আমি জানি তুই কান্না করছিস, চুপ কর। আর এক ফোঁটাও জল যেন তোর চোখ থেকে না পড়ে। যারা তোর এই কষ্টের জন্য দায়ী তাদের উচিত শিক্ষা দিতে হবে। তার জন্য তোকে শক্ত হয়ে দাঁড়াতে হবে। আর পারলে এইসব আচরণের জন্য তো এই মাকে ক্ষমা করে দিস। ছি ছি ছি, এসব কি বলছেন? আমি কখনোই এগুলো মনে নেই। আমি জানতাম আপনি আমাকে কতটুকু ভালোবাসেন। মেয়ে বলেছেন, তাহলে আবার মেয়ের কাছে বারবার মাফ চাইছেন কেন? মায়েরা কি মেয়েদের শাসন করে না? মাফ চেয়ে আমাকে ছোট করবেন না মা, দোয়া করবেন আমাদেরকে। আমি আর আমার সন্তান যেন সবকিছু উপেক্ষা করে এগিয়ে চলতে পারি। সন্তানের কথা শুনে রাহেলার মাথায় যেন বাজ পড়ল। সন্তান মানে কি অনু? অনু, তুই কি প্রেগনেন্ট? অনু প্রশ্নের উত্তর দেয় না। সাফিন কি জানে এই খবর? না জানানোর জন্যই তো গিয়েছিলাম, তার আগে এসব হয়ে গেল। তোমার জানানো উচিত ছিল, তাহলে হয়তো সাপিনের মনটা ঘুরে যেত, হয়তো ওই মেয়েকে ছেড়ে যেত তোমাদের ভবিষ্যতের সন্তানের কথা ভেবে। অনু সামান্য হাসল। না মা, এমনটা হতো না। যেখানে আমার ভালোবাসার অস্বীকৃতি জানিয়েছে সেখানে বাচ্চাটাকে মানতো না। আর বাচ্চাটার কথা ভেবে সংসার করলেও সেখানে ভালোবাসা থাকতো না, সেটা হতো দয়ার সংসার। আর আমি এতই ফেলনা হয়ে যাইনি যে আমাকে ওর মতো দুশ্চরিত্রের সাথে সংসার করতে হবে। আর আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন বাবা চাই না। ঠিক বলেছো অনু, কিন্তু আমার মনে হয় সাপিনকে তার বাবা হওয়ার কথাটা বলা উচিত। তারও তো অধিকার আছে। বাকিটা তোমরা যা ভালো মনে হয়। আমি সব সময় তোমার সাথে আছি। আমার সাথে যোগাযোগ রেখো, মাঝে মাঝে এই মাটার খবর নিও। আর কোনো ধরনের সমস্যা হলে আমাকে জানিও। আজ তাহলে রাখি, মাঝে মাঝে ফোন দিব। শাশুড়ির সাথে কথা বলে অনু বারান্দায় গেল। অনু জানতো তার শাশুড়ি তাকে ভালোবাসে। সে তার চোখে তার জন্য মায়া দেখেছে, ভালোবাসা দেখেছে। এই মায়া ভালোবাসা তো সে সাফিনের চোখেও দেখেছিল। তাহলে সে কেন বললো তাকে ভালোবাসে না? তাহলে কি অনু মানুষের চোখ পড়তে জানে না? সাফিনকে পাওয়া গেল বার সাইডের একটা লোকের সাথে কথা বলছে বললে ভুল হবে। কোনো অনুরোধ করছে, এই লোকটা তার দিকে ফিরেও তাকাচ্ছে না। হীরা তাদের সামনে গেল। সে শুনতে পেল সাফিন বলছে, প্লিজ ভাইয়া, অন্তত তুই তো আমাকে বোঝো। প্লিজ ভাই, অন্তত সবাই আমার থেকে মুখ ফিরে নিলে আমি কিভাবে থাকবো? তোকে আমার নিজের ভাই বলতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি ভালো জানতাম, মনে মনে সব সময় তোকে নিয়ে আমি গর্ব করতাম। তুই এমন একটা কাজ করতে পারলি, আমি বিশ্বাসই করতে পারিনি। এরই মধ্যে ইরা সেখানে উপস্থিত হলো। সাফিন, কে এই লোকটা যার সাথে তুমি এইভাবে কথা বলছো? আর উনি বা কেন তোমার সাথে এমন বিহেভ করছে? ইরা, ভালোভাবে কথা বলো। উনি আমার বড় ভাই শাওন। ইরাকে দেখে শাওনের মুখে তাচ্ছিলের হাসি ফুটে উঠল। তার সামনে একটি মেকআপের স্তূপ দাঁড়িয়ে আছে। এই মেয়েটির কারণে তার ভাই আজ বিপথে। এবার শাওন ইরাকে একবার উপর থেকে নিচ পর্যন্ত দেখে নিল। মেয়েটিকে দেখে একটা জঘন্য ফিলিংস আসে। শাওন সাফিনের উদ্দেশ্যে বলল, তোর ইরা, যার কথা তুই এতক্ষণ বলছিলি, তুই ওকে অনুর সাথে তুলনা করছিস? শোন ভাই, মানুষের চেহারা দেখলেই তার ক্যারেক্টার সম্পর্কে মোটামুটি ধারণা করা যায়। আমার কাছে ভালো চোখের ডাক্তারের নাম্বার আছে, একবার ওনার সাথে কথা বলে নিস। চোখটা ঠিকঠাক জায়গায় আছে কিনা তোর? পার্টিতে থাকার ইচ্ছাটাই মরে গেছে। বলি শাওন হলরুম ত্যাগ করলো। সে তার বন্ধুর ছোট ভাইয়ের বার্থডে ইনভিটেশনে এসেছিল। সেখানে তার শাহিনের সাথে দেখা। মা তাকে সাফিন আর অনুর ব্যাপারে সব বলেছেন। তিনি প্রচুর কান্নাকাটিও করেছেন। শাওনও অনুকে নিজের বোনের মতো ভাবত। খুব মিষ্টি ছিল মেয়েটা। কিন্তু তার ভাইয়ের যে কি হলো কে জানে। চকচক করলেই শোনা হয় না, তা তার অজানা নয়। আর এদিকে ইরা ফুসছে সাফিনের সামনেই তার ভাই তাকে অপমান করে গেল। আর সে কিচ্ছু বলল না। তোমার সামনে দাঁড়িয়ে তোমার ভাই আমাকে এতগুলো কথা বলে গেল, যা তা কমেন্টস করে গেল, আর তুমি কিছু বললে না? প্লিজ ইরা, সে আমার বড় ভাই, তাকে আমি কি বলতে পারবো? আর তাছাড়া ওরা ওনাকে খুব ভালোবাসতো, তাই ওর সাপোর্ট করছে। তুই চিন্তা করো না, একবার আমাদের বিয়েটা হতে দাও, তারপর দেখবে তোমাকে আপন করে নেবে। ভাইয়ার মন অনেক ভালো।
আর মাও তোমাকে মেনে নিবে। মা এমনিতেও অনুকে বেশি পছন্দ করতেন না। আর অপমানের কথা বলছো তো, তোমার ফ্রেন্ড ও তো তোমার সামনে আমাকে অপমান করলো, তুমিও তো একটা কিছু বললে না। হীরাকে এক হাত দিয়ে জড়িয়ে এসব কথা বাদ দাও প্লিজ, রাগ করে থেকো না। নিজেদের মধ্যে রাগ করলে বিষয়টা আরও জটিল হয়ে যাবে। তার থেকে ভালো সবার সাথে পরিচিত হওয়া যাক। হীরাও সাফিনের কথায় সায় দিল। রাগ করে সে এই সুন্দর মুহূর্তটাকে নষ্ট করতে চায় না, তাই সাফিনকে তার বাবা মায়ের কাছে পরিচয় করাতে নিয়ে গেল। সাফিন সবার সাথে হাসি খুশিভাবে কথা বলল। হীরার মা বাবাও খুশি। হীরা তাদের একমাত্র মেয়ে, সে যদি সাফিনের সাথে ভালো থাকে তাহলে তাদের কোনো আপত্তি নেই। আর সাফিন ছেলেটাও তাদের কাছে ভালো মনে হচ্ছে। তারা 2 সপ্তাহ পর ইরা আর সাফিনের এঙ্গেজমেন্ট ঠিক করলো, আর কয়েক মাস পর বিয়ে। ইরা তার বাবা মাকে সাফিনের প্রথম বিয়ের কথা বলল না, হেরিয়ে গেল। তারপর কিছু ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দিল। বেশ হাসি আনন্দের মধ্যেই তাদের রাতটা কেটে গেল। ইরা তার বাবা মার সাথে চলে গেছে। সে আজকে রাতটা সাফিনের সাথে কাটাতে চাইছিল, কিন্তু সাফিন কৌশলে মানা করে দিয়েছে। সাফিন রাত 2:30টায় এসে বাসায় ঢুকলো। কোনো রকম কাপড় চেঞ্জ করে শুয়ে পড়লো। শরীর ক্লান্ত থাকায় সাথে সাথেই ঘুমিয়ে পড়লো। হনু লাল পেরে সাদা শাড়ি পরে হাঁটছে, সাথে হাতে হাত রেখে হাঁটছে সাফিন। পরনে তার সাদা পাঞ্জাবি, দুজনের মুখেই হাসি, চারপাশে জবা ফুলের পাহাড়। হঠাৎই কোত্থেকে যেন এক ঝাঁক প্রজাপতি সাথে কারো ডাক ভেসে উঠল। কেউ তাকে ডাকছে বাবা বাবা করে। পেছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দৌড়ে তার কাছে আসছে। সেই হাত বাড়ানোর আগেই হনু তাকে কোলে নিয়ে পেছনে যেতে লাগলো। সাফিন ধরার জন্য হাত বাড়ালো, তার পা নড়ছে না, এক জায়গায় থেমে আছে। অনু পিছিয়ে যাচ্ছে একটা অন্ধকারের দিকে, বহু দূর। সে অনুকে চিৎকার করে ডাকছে, কিন্তু অনু শুনছেই না। আস্তে আস্তে অনু বাচ্চাটাকে নিয়ে অন্ধকারে মিলিয়ে গেল। সাফিন অনু বলেই চিৎকার দিয়ে ঘুম থেকে উঠল। সারা গায়ে ঘামের জর্জরিত। ঘড়িতে তাকিয়ে দেখে 4:30 আজান দিচ্ছে। সে শুনেছে ভোরের স্বপ্ন সব সময় সত্যি হয়। তাহলে এই স্বপ্নের মানে কি? আর বাচ্চা মেয়েটা কে? আর অনু তাকে কেন নিয়ে যাচ্ছে? এই স্বপ্নের মানে কি? সে খুব অস্থির হয়ে উঠল। কিছুই ভালো লাগছে না তার। তার ভীষণ কষ্ট হচ্ছে। তারপর সে শাওয়ার নিয়ে মসজিদে গেল নামাজ পড়তে। এতে যদি তার কষ্ট কিছু লাঘব হয়। বান্দার কষ্ট নাকি আল্লাহই ভালো বোঝেন। কোনো আনমনে বারান্দায় দাঁড়িয়ে আছে, সাফিনের সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্তে কথা চিন্তা করছে। কত ভালোবাসতো সে অনুকে, সব সময় বলতো অনুকে ছাড়া সাফিন অসম্পূর্ণ। সাফিনকে সম্পূর্ণ করতে হলে অনুকেই চাই। তাহলে এই 3 সপ্তাহে সাফিন খুঁজেছিল। একবার একটি ফোন দিয়ে জিজ্ঞাসা করেনি সে কোথায় আছে। খবর পর্যন্ত নেয়নি। ভালোবাসা নাই ছিল, কিন্তু সামান্য দায়িত্ববোধের কারণে তো একবার ফোন দিতে খবর নিতে পারত। হয়তো এখনও সাফিনকে পূর্ণ করতে হনুর প্রয়োজন নেই। এখন পূর্ণ করার জন্য তার প্রেয়সী এসে গেছে, যে তার যোগ্য ও স্মার্ট, তাই খবর নেওয়া প্রয়োজন মনে করেনি। কথাগুলো মনে করতে চায় না অনু, কিন্তু কীভাবে যেন আপনি মনে এসে পড়ে। যখন একা থাকে সাফিনের স্মৃতিগুলো তাকে তাড়া করে। কিছু সুখময় স্মৃতি আর কিছু দুঃখের স্মৃতিগুলো চাইলেও সে কোনোদিনও ভুলতে পারবে না। হারিয়ে যাব একদিন আকাশের এক কোণে, ভাবে না আমায় সেদিন খুঁজবে সবখানে। হাসবো সেদিন, ভাসবো তোমার চোখের জলে, সেদিন বুঝবে কি ছিলাম তোমার জীবনে। সকালে ঘুম থেকে উঠে নামাজ পড়ে বারান্দায় দাঁড়িয়ে সাফিনের ভাবনায় মগ্ন থাকা অনুর নিত্যদিনের অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। কিন্তু সে হয়তো জানে না দূর থেকে কেউ একজন তাকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। আর সে কেউ একজন আর কেউ না সাফিন নিজেই। সাফিনের বাসা থেকে ওদের বাসা খুব বেশি দূরে না, প্রায় 30 মিনিটের রাস্তা। ভোরের স্বপ্ন দেখার পর সাফিন অস্থির হয়ে পড়েছিল হনুকে দেখার জন্য। নিজের মনকে আর আটকে রাখতে পারল না সে। অস্থির মনটাকে শান্ত করার জন্য হলেও হনুকে এক নজর দেখার প্রয়োজন। সকাল থেকে এই মনটা তাকে দেখার জন্য হাঁকুপাকু করছে। তাই 19-20 না ভেবেই নামাজ পড়ে রওনা দেয় ওদের বাসার উদ্দেশ্যে। সেদিন সাদাতের সাথে দেখেই সে ধারণা করেছিল হনু তার বাবা মার বাসায় আছে। 5:30টার সময় সাফিন ওদের বাড়ির সামনে পৌঁছায়। হনুদের বাড়িটা খুব বেশি বড় না হলেও মোটামুটি বড় বলা যায়। দোতলা বাড়িটি। দোতলায় পূর্ব দিকে রাস্তার পাশে অনুর ঘর। ঘরের লাগোয়া একটি বারান্দা আছে।
সেখানেই তারা কত রাত নির্ঘুম কাটিয়েছে। সাফি নিচে দাঁড়িয়ে থাকতো, হনু বারান্দায় দাঁড়িয়ে তার সাথে ফোনে কথা বলতো লুকিয়ে লুকিয়ে। একবার তো ধরা পড়ে গিয়েছিল, তারপর তাকে বেশ কিছুদিন ঘর থেকে বের হতে দেয়নি, বারান্দাও লক করে দিয়েছিল অনুর বাবা। সাফি নিজেকে আড়াল করে এমন জায়গায় দাঁড়ায় যেখান থেকে অনুর ঘরের বারান্দাটা স্পষ্ট দেখা যাবে। অনুর এক নজর দেখতে পাওয়াও কম কি। সাফির অপেক্ষার অবসান ঘটিয়ে প্রায় 20 মিনিট পর অনু বারান্দায় দাঁড়িয়ে আকাশের দিকে মুখ করে অনু কি যেন ভাবছে, আবার বিড়বিড় করে কি যেন বলছে। সাফিন কিছুই শুনতে পাচ্ছে না। এখন তার আকাঙ্ক্ষাটা আরো বেড়ে গেল, তার অনুর সাথে কথা বলতে ইচ্ছে হচ্ছে, কিন্তু কিভাবে বলবে। সে একবার অনুকে ভালোভাবে লক্ষ্য করলো। পরনে সাদা রঙের একটি সালোয়ার কামিজ, চুলগুলো ছাড়া এলোমেলো হয়ে আছে, ঘুম থেকে ওঠার কারণে চোখগুলো ফুলে আছে। অনুকে বিয়ের পর হাড় সালোয়ার কামিজ পরতে দেখা যায়নি, বেশ চিকন হয়ে গেছে দেখলেই বোঝা যায়, কিন্তু চেহারায় যেন লাবণ্যতা বেরিয়েই চলছে। হঠাৎ যেন অনু খুব সুন্দর হয়ে গেছে। অনু আপন মনে কিছুক্ষণ বিড়বিড় করে বারান্দা থেকে চলে গেল। ওর চলে যাওয়া দেখে সাফিন ধ্যান ভাঙল। সে চাইলেও অনুকে একবার ডাকতে, যেন এখনই চলে না যায়, কিন্তু পরবর্তীতে আবার চুপ হয়ে গেল। সে আরও কিছুক্ষণ অপেক্ষা করলো অনু বারান্দায় আসে কিনা দেখার জন্য, কিন্তু তাকে আসতে না দেখে বাধ্য হয়েই বাড়ির দিকে রওনা দিল। সময় নষ্ট করলে চলবে না, অফিসে যেতে হবে। সামনের সপ্তাহে ইরা আর তার এঙ্গেজমেন্ট, তখন তার ছুটির প্রয়োজন। এখন ছুটি নিলে পরবর্তীতে আর পাওয়া যাবে না। সাফিন বাসায় গিয়ে অফিসের উদ্দেশ্যে রওনা দিল। সেখানে ইরার সাথে দেখা হলো, কিছুক্ষণ কথাবার্তা বলে যার যার কাজে মনোযোগ দিল। লাঞ্চ আওয়ারে ইরা যেন অপেক্ষা করছে সাফিন। অন্যদিন হলে ইরা অপেক্ষা করত, তারপর একসাথে লাঞ্চ করত। তারপর সে বেরিয়ে পড়ে ইরাকে খুঁজতে, কিন্তু কেবিনে তাকে পাওয়া গেল না, তাই সে একাই লাঞ্চ করে নিল। লাঞ্চ আওয়ারে 10 মিনিট ওভার হওয়ার পর হীরা ডেস্কে এলো। সাফিন তার কাছে জিজ্ঞেস করল এতক্ষণ কোথায় ছিল। হঠাৎই সাফিনকে সামনে দেখে হীরা হকচকিয়ে গেল। লাঞ্চ আওয়ারে কই ছিলা? তোমার জন্য অপেক্ষা করছিলাম। হীরা চোখ লুকিয়ে জবাব দিল, এই তো সামনে একটা আর্জেন্ট কাজে গিয়েছিলাম। কি এমন একজন কাজ ছিল আমাকে বলে যেতে পারলে না? আমাকে বললে আমি হেল্প করতাম, একসাথে লাঞ্চ করতাম। তুমি কি আমাকে ছিঁড়া করছো সাফিন? এখন আমি কোথায় যাব না যাব সেটা তোমার কাছ থেকে পারমিশন নিয়ে যেতে হবে? আমি সে কথা বলিনি ইরা, আমি এমনি জিজ্ঞেস করছিলাম। আচ্ছা বাদ দাও, লাঞ্চ করেছো? হ্যাঁ, এখন যাও, নিজের ডেস্কে যাও, এভাবে বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। সাফি নিজের ডেস্কে ফিরে এলো। হ্যাঁ, ইরা যেন হাসছিলে বাঁচল। ছুটির সময় ইরা ওভারটাইম করবে বলে থেকে গেল, তাই সাফিন আর কথা বাড়ায়নি, একাই বেরিয়ে গেল। বেশ কিছুদিন ধরেই হীরার পরিবর্তন লক্ষ্য করছে সাফিন। আগে ফোন দিলে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইতো। সাফিনের সাথে এখানে সেখানে ঘুরতে যাওয়া, রেস্টুরেন্টে খাওয়া, শপিংয়ে যাওয়া কখনোই মিস করে না সে। আর এখন সাফিন আগ বাড়িয়ে বললেও সে ভালো লাগছে না বলেই এড়িয়ে যায়। প্রায় সময় ফোন এঙ্গেজ থাকে, জিজ্ঞেস করলে চিল্লাপাল্লা করে, নানান বাহানা দেয়। এসব বিষয়ে সাফিন কোনো আগ্রহ নেই, কিন্তু কোথায় যেন একটা খটকা লাগে। ইদানিং ইরা ওভারটাইম বেশি করে। অফিস ছুটির পর সাফিন একাই বের হয়, কিন্তু হঠাৎ একদিন কিছু কাজ থাকায় সে আশেপাশে থাকে। হঠাৎই তার চোখ যায় একটা বাইকে করে হায়াজ আর ইরা যাচ্ছে। সে প্রায় সাথে সাথে ইরাকে ফোন দেয়। হ্যালো, এটা কই তুমি? কই তুমি মানে আজব প্রশ্ন। 8 ঘন্টা আগেই তো বললাম তোমাকে আজকে ওভারটাইম করব, তাই অফিসে আছি। ও সরি, ভুলে গিয়েছিলাম। আচ্ছা রাখি, পরে কথা বলবো। সাফিন স্পষ্ট দেখেছে হায়াজের সাথে এটা ইরাই ছিল, তাহলে সে কেন মিথ্যে বলছে? একবার কি অফিসে গিয়ে খোঁজ নেবে? তারপর সে আবার অফিসের দিকে রওনা দেয়। ভেতরে যেতে চাইলেই দারোয়ান তাকে বাধা দেয়। জি, কাকে চাই? অফিসে ঢুকতে পারবেন না, অফিস টাইম শেষ। আমি এখানে কাজ করি। এই যে তোমার আইডিয়া আসলে আমার এক ফ্রেন্ড ভিতরে আছে, ওভারটাইম করছে, জরুরি কিছু প্রয়োজনে তার সাথে দেখা করতে এসেছি। হাইডি থেকে দারোয়ান আর তাকে আটকায় না। সে ভেতরে গিয়ে দেখে অনেকেই রয়েছে, কিন্তু সেখানে ইরাকে দেখতে পেল না। তাই সে অন্য এক কলিগ জিজ্ঞেস করলো, আসিফ ইরা কই? ওর তো ওভারটাইম করার কথা ছিল, কিন্তু ওকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আসিফ কিছুক্ষণ ভেবে বলল, ইরা না, ইরাকে তো বস ওভারটাইম দেয়নি, তো সে এখানে কেন থাকবে? কি বলিস? আজ 5 দিন যাবত ইরা ওভারটাইম করছে আর তুই বলছিস ইরাকে ওভারটাইম দেয়নি?
তুই বোধহয় খেয়াল করিসনি। দিলে তো জানতে আমি দেখলাম ইরা একটা ছেলের সাথে বাইকে করে চলে যেতে। প্রায় প্রতিদিনই তো যায়। কখন বের হয়? অফিস ছুটি হওয়ার ঠিক 10 মিনিট পর। ধন্যবাদ দোস্ত, আজ তাহলে আসি, পরে কথা হবে। শাফিন ভাবনায় পড়ে যায়। হীরা তাকে এতদিন মিথ্যা কথা বলে আসছে। সে রাজের সাথে প্রতিদিন অফিসের পরে বেরিয়ে যায়, আর তাকে মিথ্যে বলে কেন? সে কি কখনোই তার স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে? শাফিন তো বন্ধু বান্ধবদের সাথে দেখা করতে বা আড্ডা দিতে তাকে নিষেধ করেনি, তাহলে কেন লুকোচুরি? শাফিনকে খুঁজে বের করতেই হবে। পরের দিন যথাসময়ে অফিস ছুটি হয়। রীতিমতো ইরা শাফিনকে ওভারটাইমের কথা বলে বিদায় করে, কিন্তু শাফিন নিচে অপেক্ষা করে থাকে কখন ইরা নামবে। সবার ছুটির প্রায় 10 মিনিট পর ইরা ফোনে কথা বলতে বলতে নিচে নেমে আসে। 1-2 মিনিটের মধ্যেই হায়াজ একটা বাইক নিয়ে আসে, আর ইরা তাকে পেছন থেকে চেপে ধরে বাইকে উঠে পড়ে। ইরাকে ফলো করার জন্য শাফিন তার বন্ধুর থেকে একটা বাইক নিয়ে এসেছে। তার মন বলছে কিছু করাটা অন্যায়, কিন্তু আবার এটাও বলছে অন্তত ডাউট ক্লিয়ারের জন্য হলেও ফলো করা উচিত। 7-5 ভাবতে ভাবতেই শাফিন ইরাদের পেছনে যাওয়া শুরু করলো। তাদের বাইক একটা রেস্টুরেন্টের সামনে থামালো। এটা তার আর ইরার প্রিয় রেস্টুরেন্ট। হীরা আয়াজকে নিয়ে রেস্টুরেন্টে ঢুকলো এবং প্রাইভেসির জন্য একটা কর্নারের টেবিলে বসলো। শাফিন তাদের পিছু পিছু একটা টেবিলে বসলো, যেখান থেকে তাদের দেখা যায় রেস্টুরেন্টে হালকা আলো জ্বলছে। আর সে হালকা আলোয় শাফিন দেখতে পাচ্ছে এই দুজন ছায়ামূর্তি একে অপরকে আলিঙ্গন করে আছে এবং আস্তে আস্তে আরো গভীরে যাচ্ছে। বাকিটুকু দেখার মতো শক্তি শাফিন জোগাতে পারল না। দ্রুত রেস্টুরেন্ট ত্যাগ করলো। সে বিশ্বাস করতে পারছে না এরা তাকে এভাবে ধোকা দিল। সে তার জন্য অনেকে ছাড়লো, আর 1 সপ্তাহ পর তাদের এঙ্গেজমেন্ট। সে কিভাবে এই কাজ করতে পারলো? না, তার সাথে কথা বলতেই হবে। সব কিছু মিটমাট করে আগাবে সে। তা জানতেই হবে এরা কি চায়। পরের দিন অফ থাকায় সে ইরাকে বাসায় আসতে বলল, কিন্তু সে আসতেই নারাজ। তার গুরুত্বপূর্ণ কাজ আছে বলে এড়িয়ে যেতে চাইল, তবুও শাফিন জোর করলো। শাফিনের সাথে না পেরে হীরাকে আসতে হলো। ইরা বাসায় হাজির হলো সকাল 10টায়। তা কি খবর, কেমন চলছে দিনকাল? আজকাল তো দেখি আমাকে মনেই পড়ে না। তোমায় আমি ফোন না দিলে ফোন দাও না, খোঁজ খবর নাও না, কোথাও ঘুরতে যাওয়া হয় না। সামনের সপ্তাহে আমাদের এঙ্গেজমেন্ট। তোমার তো কোনো এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছি না। তুমি সত্যি কি আমাকে বিয়ে করতে চাচ্ছ তো? এগুলো কি ধরনের হেয়ালি কথা সাফিন? আর বিয়ে করতে চাইবো না কেন? একটু ঝামেলা আছি অফিসে, ব্যস্ত, কাজের চাপ বেশি, তাই তোমার সাথে বেশি কথা হয় না, বাইরে যেতে পারি না। তার মানে এই না যে আমি তোমাকে বিয়ে করতে চাই না। শাফিন ইরা 2 হাত নিজের হাতেই নিল। ইরা, আমি আজকে তোমাকে কিছু কথা বলবো, আগে আমার সম্পূর্ণ কথা শুনবে, তারপর কথা বলবে। রাগ করতে পারবে না, কারণ আমি কোনো কিছু প্রমাণ ছাড়া করি না। ওকে, আমাকে প্রমিস করো। কি এমন কথা বলবে যে আমাকে প্রমিস করতে হবে? ওকে যাও, রাগ করবো না, বলো কি বলবে। তারপর শাফিন তাকে গত 2 দিনের ঘটনা বলে ও ইরা এসব কিছুই সরাসরি অস্বীকার করে। কিন্তু পরবর্তীতে শাফিন আসিফের কথা রেকর্ডিং রেস্টুরেন্টে ঢোকার সময় আয়াজ আর ইরার ছবি দেখায়। তারপর আর কোনো রাস্তা না পেয়ে ইরা সব স্বীকার করে। প্লিজ সাফিন, আমাকে মাফ করে দাও। আমি চাইনি তোমার সাথে এমন করতে, কিন্তু কিভাবে যেন আমি ওর কথা এসে যায়। সে আমাকে বলে তুমি আমার যোগ্য নও। তুমি তুমি ডিভোর্সি। তুমি নাকি বিয়ের পর আমাকে অনুর মতো করে মারবে, বকবে, আমার সব স্বাধীনতা কেড়ে নিবে। আমি যেন তোমার সাথে সব সম্পর্ক শেষ করে দিই, তারপর আস্তে আস্তে আমি ওর সাথে ক্লোজ হয়ে যাই। কিন্তু বিশ্বাস করো, আমি তোমাকেই ভালোবাসি সাফিন। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমাকে এবারের মতো মাফ করে দাও, আর হবে না প্লিজ। আমাকে আর একটা সুযোগ দাও। শাফিনও ইরাকে মাফ করে দেয় আর আয়াজের সাথে যোগাযোগ করতে নিষেধ করে দেয়, আর ইরাও সব মেনে নেয়। তারপরে আবার সব কিছু আগের মতোই হয়ে যায়। অফিসে যাওয়া, ইরার সাথে লাঞ্চ, ছুটির পর ইরাকে বাসায় পৌঁছে দাও, আর রাতে অনুর বাড়ির রাস্তায় দাঁড়িয়ে থাকা। 1 সপ্তাহ পর এই 2 সপ্তাহ শাফিন প্রতিদিন রাতে অনুর বাড়ির সামনে দাঁড়িয়ে থাকতো। সকালে চলে যেত, মাঝে মাঝে অনুকে রাতেও দেখা যেত, আবার মাঝে মাঝে শুধু সকালে। তার অভ্যেস যেন একদিনই খারাপ হয়ে গেছে। অনুর ঘুমো ঘুমো চেহারাটা দেখা তার নেশা হয়ে গেছে। আজ তার এঙ্গেজমেন্ট, আর তাই হয়তো আর আশা হবে না ভেবেই চলে যেতে নেবে। হঠাৎই সে সাদাতকে দেখলো বাড়ির ভেতরে যেতে, হাতে কিছু কাগজপত্র। সে ভাবলো বাইরে অপেক্ষা করা যায়, সাদাতকে অনুর থেকে দূরে থাকতে বলতে হবে।
তাই সে অপেক্ষা করতে লাগলো। 1 ঘন্টা পর সাদাত বের হলো। যেই সেদিকে এগোবে পেছনে হনুকেও বেরোতে দেখলো। তারা কোনো বিষয়ে জানি কথা বলছে বললে ভুল হবে। সাদাত বলছে আর অনু মনোযোগ সহকারে শুনছে। তারপর সাদাত একটা রিক্সা নিল। শাফিনও তাদের ফলো করতে শুরু করলো। সাদাতের রিক্সা গিয়ে থামলো সিটি হসপিটালের সামনে। সাদাত নেমে পড়লো। তারপর অনু গাইনি বিভাগে ডাক্তারের কেবিনে সামনে বসে পড়লো। শাফিন চুপি চুপি কিছুটা দূরত্ব বজায় রেখে সেখানে দাঁড়ালো, দেখার জন্য অনু হসপিটালে কেন এসেছে। কিছুক্ষণ পর অনুর ডাক পড়লো। সে সাদাতকে নিয়ে ভেতরে গেল এবং 10 মিনিট পর বেরিয়ে পড়লো। আর ফার্মেসি থেকে কিছু ওষুধপত্র কিনে আবার বাড়ির দিকে রওনা দিল। শাফিন প্রথমে ফার্মেসিতে গেল জিজ্ঞেস করতে অনু কিসের ওষুধ কিনেছে। সেখান থেকে জানা গেল কিছু ভিটামিন ও আয়রন ট্যাবলেট নিয়েছে। সে সঠিক তথ্য নেওয়ার জন্য ক্যাবিনে গেল এবং পিয়নকে কিছু টাকা দিয়ে ঢুকলো। তারপর ডক্টরকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম ম্যাম, আমি শাফিন আহমেদ। কিছুক্ষণ আগে যে পেশেন্ট কেবিনে আসলো তার হাজব্যান্ড। আসলে আমার ওয়াইফ 2 মাস যাবৎ আপনার কাছে আসে কিন্তু আমাকে বলেছে না, তার কারণ কি আপনি কি কাইন্ডলি একটু বলবেন? অনুর কি কোনো সমস্যা হয়েছে? শাফিন কৌশলে জিজ্ঞেস করলো যেন ডক্টর সব তথ্য দিয়ে দেয়। শাফিনের কথা শুনে ডক্টর জবাব দিল। আপনি কোন পেশেন্টের কথা বলছেন? শাফিন অনুর পুরো নাম বলল। ও, অনুর কথা বলছেন আপনি? কেন আপনি জানেন না অনু আপনাকে বলেনি ও প্রেগনেন্ট? আপনার ওয়াইফ 3 মাসে প্রেগনেন্ট আর আপনি জানেন না? কেমন হাজবেন্ড, বইয়ের খোঁজ খবর রাখেন না। অনুর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতায় ও আছে, আর প্রচুর চিন্তা করে মেয়েটাকে দেখে রাখবেন। ডেলিভারির সময় নয়তো সমস্যা হবে। মা ও বেবি দুজনকে লাইফের রিস্ক। অনু প্রেগনেন্ট কথাটা শুনে শাফিন আকাশ থেকে পড়ল। তার চোখ থেকে 2 ফোঁটা জল, অবাধ্য জল গড়িয়ে পড়ল। সে বাবা হতে যাচ্ছে আর অনু একবারও তাকে বলার প্রয়োজন মনে করেনি। এত বড় কথাটা সে কিভাবে লুকালো? তার কি অধিকার নেই তার বাচ্চার কথা জানার? এতদিনে সে তার স্বপ্নের ব্যাখ্যা বুঝতে পেরেছে। তাহলে কি এই স্বপ্নের মতো সত্যি সত্যি অনু তার সন্তানকে নিয়ে অনেক দূরে চলে যাবে? শাফিন চাইলেও তাকে ধরে রাখতে পারবে না। ডাক্তারের ক্যাবিন থেকে বের হয়ে কোনো রকমে একটা সিএনজি নিয়ে বাসায় যায় শাফিন। তারপর খুশিতে চিৎকার করে কতক্ষণ। শাফিন বাবা হতে যাচ্ছে। আচ্ছা, বাবা হওয়ার অনুভূতিগুলো কি সত্যি এমন অসাধারণ হয় যেন পৃথিবীটাই হাতের মুঠোয় পেয়ে গেছি? বেঁচে থাকার জন্য এর থেকে বড় সুখ আর কিছুই চাই না। কিন্তু কিছু একটা ভেবে মুখের হাসি নিমিষেই শেষ হয়ে যায় তার। অনু কি ফিরবে তার কাছে, নাকি তার বাচ্চাকে তার কাছ থেকে ছিনিয়ে নেবে? তার প্রথম সন্তান, প্রথম বাবা হওয়ার অনুভূতি সব কি কেড়ে নেবে অনু? পরক্ষণেই ভাবলো, না, কিভাবে কেড়ে নেবে? বাচ্চাটা কি তার একার নাকি? তারও তো অধিকার আছে বাচ্চার উপর। আপনার জন্য না হলেও বাচ্চাটার জন্য হলেও অনু তার কাছে থাকতে বাধ্য। সে বাধ্য করবে অনুকে তার সাথে থাকতে। সে এই অনুভূতিটাকে হাতছাড়া করতে চায় না। আর অনু যদি থাকতে না চায় তাহলে বাচ্চাটা শাফিনকে দিয়ে দিতে হবে। এরপর শাফিন সিদ্ধান্ত নেয় সে অনুকে ডিভোর্স দিবে না। আর ইরাকেও বোঝাবে যে বাচ্চাটা শাফিনের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর বাচ্চার জন্য হলেও অনুকে প্রয়োজন। আর এরা যদি না অনুকে রাখতে চায় তবে অন্য ব্যবস্থা আছে। সে কোর্টে বাচ্চার কাস্টাডির জন্য আবেদন করবে। তারপর সে আর ইরা মিলে বাচ্চাটাকে বড় করবে। আগে ভালোই ভালোই আজকের এঙ্গেজমেন্টটা হয়ে যাক, তারপর সব দেখা যাবে ভেবে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়লো শাফিন। তারা অনেক কাজ করতে হবে। এঙ্গেজমেন্ট সকল দায়িত্ব শাফিনের একার। কোনো আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব শাফিনকে সাপোর্ট করেনি। তারা আসতেই নারাজ। কিছু কলিগ ও কয়েকটা বন্ধু বান্ধব নিয়ে এসে অনুষ্ঠানটা করছে, তাই সব দায়িত্ব শাফিনের একার। সে বেরিয়ে পড়লো হলরুমের উদ্দেশ্যে। সব কিছু ঠিকঠাক আছে কিনা দেখে তারপর সে রেডি হয়ে আবার আসবে। আর এঙ্গেজমেন্টের পরপরই ইরার সাথে কথা বলবে। সন্ধ্যা 7টা, সকল গেস্টরা এসে পড়েছে। হীরার বাবা মাও এসেছে। তারা শাফিনের সাথে কথা বলছে। সকল আত্মীয় স্বজনের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। সবাই যার যার মতো করে পার্টি এনজয় করছে। কিন্তু এরই মধ্যে একবারও ইরার দেখা মিলল না। বেশ কয়েকবার শাফিন ফোন দিয়েছে, কিন্তু ফোন রিসিভ করছে না। সে ভাবছে হয়তো ব্যস্ত, তাই ফোন ধরছে না। রাত 9টার দিকে সবাই এঙ্গেজমেন্টের জন্য তাড়া দিতে থাকলো, কিন্তু ইরার কোনো খোঁজ খবর নেই। তার বাবা মাও তাকে ফোন দিচ্ছে, কিন্তু ফোন বন্ধ। তারপর হঠাৎ একটা মেয়ে এসে শাফিনের হাতে একটা কাগজ দিল। সে আস্তে আস্তে কাগজটি খুলল। এটা একটা চিঠি যা ইরা লিখেছে। চিঠিটা সম্পূর্ণ পড়ে শাফিনের চেহারার রং বদলে গেল। চিঠিটা ইরার মায়ের হাতে দিয়ে তারপর সে কাউকে কিছু না বলে হলরুম থেকে বেরিয়ে গেল। তারপর তার মা চিঠিটা খুলল।
চিঠিতে লেখা ছিল, প্রিয় সাফিন, শুরুতেই প্রিয় লিখলাম, কিন্তু তুমি আমার প্রিয় কিনা জানি না, কিন্তু আজকাল তোমাকে আমার বিরক্ত লাগে। কথায় কথায় আবেগী হয়ে পড়া, শাসন করা, এখানে যেও না, তার সাথে কথা বলো না, এসব শুনতে শুনতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম। আমি তোমাকে খুব স্মার্ট একজন ছেলে ভাবতাম, কিন্তু তোমার জন্য ওই অনুই ঠিক আছে, আমি নই। আমি কার সাথে চ্যাটিং করি, চলাফেরা করি, কথা বললি, সব কিছুতেই তোমার হস্তক্ষেপ। ভাগ্য ভালো, সময় মতো আয়াজ আমাকে সব বুঝিয়ে দিয়েছে। যে ছেলে বউ রেখে অন্য মেয়ের সাথে সম্পর্ক করে, এমনকি বিশ্বাস আছে যে তুমি আমাকে ছেড়ে আরও সুন্দর কাউকে দেখলে তার কাছে চলে যাবে না। তোমাকে আমি বিশ্বাস করি না আর ভালোবাসি না, তাই এঙ্গেজমেন্ট আর বিয়েটা করা আমার পক্ষে সম্ভব না। যেখানে বিশ্বাস নেই সেখানে বিয়ে তো অসম্ভব। আমি আয়াজকে ভালোবাসি আর আমি ওকে বিয়ে করব। ও তোমার মতো অত মেন্টালি সিক না, আমাকে বোঝে। তোমাকে আজকের এই দিনে এতগুলো মানুষের সামনে অপমান করতে চাইনি, কিন্তু আমার কোনো উপায় ছিল না। শেষ মুহূর্তে আর পারলাম না নিজের সাথে যুদ্ধ করতে, তাই ভালোবাসার মানুষটির হাত ধরে চলে যাচ্ছে। আমি আজকে বুঝতে পারছি আমি তোমার পার্সোনালিটিকে ভালোবেসেছিলাম, তোমাকে না। পারলে মাফ করে দিও আর অনুকে নিয়ে সুখে থাকো। আমি জানি তুমি এখনো অনুকে ভালোবাসো আর সেও তোমাকে ভালোবাসে, তাই তার কাছে মাফ চেয়ে আবার সবকিছু ঠিকঠাক করে নিও। ভালো থেকো। ইতি, ইরা। সম্পূর্ণ চিঠিটা পড়ে তার বাবা মা স্তব্ধ হয়ে গেল। তার মেয়ে একটা বিবাহিত পুরুষকে বিয়ে করতে যাচ্ছিল। এই ছেলের আগেও একটা স্ত্রী আছে জেনেও এত অধঃপতন হয়েছে, তার শেষ পর্যন্ত একটা পবিত্র সম্পর্ককে নষ্ট করলো তাদের মেয়ে। ভাবতেও অবাক লাগছে। তার এরাকে কখনো কোনো কিছুর জন্য বাধা দেয়নি, সব সময় স্বাধীনভাবে চলাফেরা করতে দিয়েছে। তাই বলে এই মেয়ে এত নিচে নামবে তারা ভাবতেও পারেনি। আজ এতগুলো মানুষের সামনে শুধু সাফিনকে না, তার বাবা মাকেও অপমান করলো সে। বাসায় পৌঁছে সাফিন কোনো রকম দরজা লাগিয়ে চিৎকার করে কান্না করতে শুরু করলো। কার জন্য সে কান্না করছে জানে না, শুধু এতটুকুই জানে যার জন্য সে অনুকে ঠকালো, অনুর গায়ে হাত তুলো, এমনকি তাকে ডিভোর্স দিতে যাচ্ছিল। তার বাবা হওয়ার সংবাদ থেকে বঞ্চিত হলো, আর সেই তাকে একা ফেলেই চলে গেল, তাকে বিশ্বাস করে না বলে। কি দোষ করেছিল সে তো ইরার সব কথাই মেনে নিয়েছে, যখন যা বলেছে তাই করেছে, কখনো তো স্বাধীনতায় হস্তক্ষেপ করেনি, কোনো কিছুর জন্য জবাবদিহিতা করেনি। এমনকি এত বড় একটা ঘটনার পরেও ইরাকে মাফ করে দিয়েছিল। তাহলে কেন এমন করলো? কি সুন্দর করে বলে দিল সাফিনকে ভালোবাসে না, বিশ্বাস করে না, অন্য কাউকে ভালোবাসি। তাহলে কি তার অনুকে দেওয়া আঘাত প্রকৃতি তাকে ফিরিয়ে দিল? সেও তো অনুকে একই কথা বলেছিল, আরও জঘন্যভাবে। অনুকে এমন কষ্ট পেয়েছিল নাকি আরো বেশি? তার ইরার জন্য কষ্ট লাগছে না, কষ্ট লাগছে নিজের জন্য, অনুর জন্য। সে অনুর কাছে কোন মুখে যাবে তাকে ফিরিয়ে আনতে? কিভাবে ক্ষমা চাইবে? আদৌ কি অনু ফিরবে তার কাছে? সাফিনের নিজেকে অসহায় লাগছে, খুব একা একা মনে হচ্ছে। ঘরে থাকলে যেন তার দম বন্ধ হয়ে যাবে। এই ঘরে অনুর সাথে তার কত স্মৃতি রয়েছে, ভাবতেই দম বন্ধ হয়ে যাচ্ছে তার এখন অনুকে প্রয়োজন, খুব প্রয়োজন। সে বুঝতে পারছে অনুকে ছাড়া তার চলবে না, কিন্তু অনু তো নেই, দূরেই চলে গেছে। সাফি নিজে থেকেই তাকে দূর করে দিয়েছে, কিন্তু এখন তার কাউকেই প্রয়োজন যে তার কষ্ট বুঝবে। তারপরই হঠাৎ তার মায়ের কথা মনে পড়ল। সে উঠে দাঁড়ালো তার মায়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে। এখন তার কাউকে প্রয়োজন, খুব করে প্রয়োজন। কাউকে জড়িয়ে ধরে অশান্ত মনকে শান্ত করতে হবে। অনু থাকলে কাজটা বেশি ভালো হতো, কিন্তু আপাতত তার মাকে চাই, একমাত্র মাই পারবে সব কিছু ঠিক করতে। রাত 1:45 দরজার বারবার কে যেন কলিং বেল বাজাচ্ছে, আর সমানে দরজা ধাকাচ্ছে। কিছুক্ষণ আগেই ঘুমিয়েছিল শাওন আর রিদি, তারা দুজনেই হুড়মুড় করে উঠে পড়ল। আর কলিং বেলের বাজে আওয়াজে মিসেস রাহেলা ঘুম থেকে জেগে গেল। শাওন দরজা খুলে অবাক হয়ে গেল। তার সামনে দাঁড়িয়ে আছে তার ছোট ভাই, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ মুখ ফুলে লাল হয়ে আছে, যেন এইমাত্র কান্না করে এসেছে। শার্টের অর্ধেক ইন করা, বাকি অর্ধেক ছাড়ানো। এত রাতে সেখানে কি করছে? আজ না তার এঙ্গেজমেন্ট ছিল ইরার সাথে? তাহলে সে এখানে কেন? আর চেহারার এই কি হাল?
বেশ কয়েকটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে শাওনের মাথায়। বড় ভাইকে দেখে নিজেকে ঠিক রাখতে পারল না শাফিন। ক্লান্ত পায়ে সামনে এগিয়ে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে কান্না করতে শুরু করলো। সে আর বলতে লাগলো, আমার পাপের ফল আমি পেয়েছি ভাই, তোদের কথা সত্যি হয়েছে। আল্লাহ আমাকে উচিত শিক্ষা দিয়েছে। আমি আর সহ্য করতে পারছি না ভাই, আমার অনুকে চাই। ও আমার সব কষ্ট দূর করে দেবে, ওর কাছে জাদু আছে ভাই। আমাকে আমার অনু এনে দে। ছেলের এমন অবস্থা দেখে রাহেলা কান্না করে দিল। তার ধারণা সঠিক হয়েছে, ছেলে তার ভুল বুঝতে পেরেছে। সে এগিয়ে যায় ছেলের দিকে। মাকে দেখে সে ভাইকে ছেড়ে মায়ের পায়ের কাছে বসে পড়ল। তারপর পা জড়িয়ে ধরে বলল, আমার অনুকে চাই মা, আমার অনুকে চাই। আমি আমার বাচ্চাকে চাই। আমি ওদের ছাড়া বাঁচবো না মা। আমি আমার অনুকে চাই। তোমার ছেলেকে অনু এনে দাও মা। আর কখনো সে অনুর অমর্যাদা করবে না, গায়ে হাত তুলবে না, বাজে কথা বলবে না। আমরা বাচ্চাকে নিয়ে খুব সুখে থাকবো। অনুর কথা মতো আমাদের একটা ছেলে বাবু হবে। আমার মেয়ে বাবু চাই না আর চাই না। অনু যা চাইবে তাই হবে। আমাদের মধ্যে আর কেউ কখনো আসবে না। খুব কষ্ট হচ্ছে মা, অনেক চেষ্টা করেছি অনুকে ভুলে যাবার, কিন্তু পারিনি মা। তুমি ঠিক বলেছিলে, আমি অনুকেই ভালোবাসি, ইরাকে না। দেখো ইরা চলে গেছে, কিন্তু আমার একটু আফসোস হচ্ছে না। আরও ভালো লাগছে যে আমার আর অনুর মধ্যে আর কেউই নেই। হ্যাঁ, আমি অনুকে ভালোবাসি, তাই তো একদিনের জন্য আমি তাকে মনের আড়াল করতে পারিনি। প্রতিদিন রাতে তার বাড়ির সামনে দাঁড়িয়ে থেকেছি তাকে এক নজর দেখার জন্য। প্রতিটা রাত নির্ঘুম কাটে অনুর স্মৃতিতে। আমি ওকে ভালোবাসি মা। আমার অনুকে এনে দাও। আমার কিছু চাই না মা, কিচ্ছু চাই না। মিসেস রাহেলা ঠায় দাঁড়িয়ে আছে। ছেলের কষ্টও তার সহ্য হচ্ছে না। সে জানে না আগে কি হতে চলেছে। তার ভুলের মাসুল তো তাকে দিতেই হবে। অনু যে তাকে মাফ করবে না সেটা শিওর। আর মাফ করলেও কখনোই শাফিনের কাছে ফিরবে না, সেটা তার কথা দ্বারাই বুঝতে পেরেছে। কিন্তু অনুকে না পেলে তো তার ছেলেটা পাগল হয়ে যাবে। কি করবে সে এখন? সে তো অনুকে কথা দিয়েছে, অনু যা সিদ্ধান্ত নেবে তিনি সব সময় তার পাশেই থাকবে। আর ভাবতে পারল না সে, আগে শাফিনকে শান্ত করতে হবে। অন্যদিকে রিধি শাফিনের আচরণে বিরক্ত হয়ে গেল। এত কিছু করার পর তার অনুকেই চাই। বাইরে কষ্টি নষ্টি করার সময় এসব কথা মনে ছিল না? সে অনুকে ছাড়া বাঁচবে না। এখন ইরা ডাইনিটা ছেড়ে গিয়েছে বলে তার অনু চাই? অনু তো মুড়ির মুয়া, চাইলেই পাওয়া যাবে। যেন তার কোনো আত্মসম্মান নেই। যত সব নাটক, সাইকো একটা। মনে মনে আরো অসংখ্য গালি দিয়ে রুমে চলে গেল সে। এতদিন কঠোর থাকলেও তার ভাইকে কান্না করতে দেখে কঠোর হতে পারল না শাওন। শাফিন কখনোই এমন ছিল না। কেন যে এসব হয়ে গেল বুঝতেই পারছে না সে। কিন্তু ভুল যেহেতু করেছে, মাসুল তো তাকে দিতেই হবে। আর শাওনের মনে হয় না অনু শাফিনের কাছে ফিরবে। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে শাফিনের কাছে যায় শাওন। ছোট ভাইয়ের কষ্ট দেখতে পারবে না সে। প্রথমে তাকে শান্ত করার প্রয়োজন। সকালে সাদাত ভাই এসেছিল। অনুর ভিসা কাগজ এসে পড়েছে জানাতে। প্রায় সপ্তাহখানেক পরে টিকিট কেটেছে। প্রয়োজনীয় জিনিসপত্র আর শপিং করতেই এক সপ্তাহ লেগে যাবে। তাই তাকে এই মাসে চেক আপ করতে নিয়ে যায় সাদাত। প্রায় ঘন্টাখানিক পর তারা বাসায় ফিরে আসে। আর অনুর ভিসা আসার খুশিতে বাসায় একটা ছোটোখাটো পার্টি দেয় অনুর মা, মিসেস রাবেয়া, সাথে সাদও আছে। সাদাত অনুর সাথে তার পড়াশোনার ব্যাপারে ডিসকাস করছে। অনুতা মনোযোগ সহকারে শুনছে। হ্যাঁ, গাতে উপদেশ দিচ্ছে, ঠিকমতো খাবি, ঠিকমতো ঘুমাবি, প্রপার রেস্ট নিবি, প্রতিদিন ফোন করবি, সবার সাথে কথা বলবি, টাইম মতো ওষুধ খাবি, বেশি রাত জেগে থাকবি না, কান্না করতে পারবি না, আরও গাদা গাদা উপদেশ। অনু সেগুলো খুব মনোযোগ সহকারে শুনছে, মাথা দোলাচ্ছে আর তার করা শাসন দেখে মিটমিটি হাসছে। সাদাতের সাথে প্রয়োজনীয় কথা শেষ করার পর সে সাদের কাছে গেল। অনুকে দেখে হ্যাঁ গাদা প্রশ্ন ছুড়ে দিল সাদ। ব্যাপারটা দুটোই এক, একটা প্রশ্ন করতে করতে মারে, আরেকজন উপদেশ দিতে দিতে মারে। অনু পড়েছে বিশাল ঝামেলায়। ফিমনি আমাদের প্রিন্সেস কফি দুনিয়াতে আসবে, আমি তার সাথে খেলা করব। তোমাকে কে বলেছে আমাদের প্রিন্সেস হবে? প্রিন্সও তো হতে পারে নাকি? বাবাই তো বললো আমাদের একটা প্রিন্সেস হবে, তারপর আমি বড় হলে প্রিন্সেসকে বিয়ে করব। আর এখন সারাদিন প্রিন্সেসের সাথে খেলবো। ও শুধু আমার প্রিন্সেস হবে, আর কারো না। ও বাবা, প্রিন্সেস হবে নাকি প্রিন্স হবে তারই খবর নেই, আর সে বড় হয়ে বিয়ে অবধি চলে গেছে। আরে বাবা, তুমি দেখো আমাদের প্রিন্সেসই হবে, আর আমি তার সাথে খুব খেলা করব। তারপর বিয়ে করে পুতুলের মতো করে সাজিয়ে রাখবো। বাবা বলেছে তো, আর বাবা যাই বলে তাই সত্যি হয়। অনু হেসে দিল তার পাকা পাকা কথা শুনে। তারপর সে সাদাতের কাছে গেল। সে কিছু কাগজপত্র ঘাটাঘাটি করছে। কি করছেন সাদাত ভাই? কোনো সমস্যা
আপনাকে বেশ চিন্তিত লাগছে। আর বলিস না, মাথা থেকে একটা আপদ বিদায় করব বলে ভেবেছি, তাই আপদরা যেন তাড়াতাড়ি বিদায় হয় সেই কাজই করছি। অনু বুঝতে পারলো সাদাত ভাই তাকে নিয়ে মজা করছে। হাই সে তাকে পাত্তা না দিয়ে সাদাতকে জিজ্ঞেস করলো, তুমি কি আমার সাথে যাবে? হ্যাঁ, তোকে পৌঁছে দেওয়ার জন্য। পৌঁছে দিয়ে সব কিছু ঠিকঠাক করে চাচু আর চাচির সাথে কথা বলে পরেই আসবো। না হলে দেখা যাবে তুই বেশি আদরে আদরে বাঁদর হয়ে গেছিস, আর খাওয়া দাওয়া নিজের খেয়াল রাখা সব গোলাই গেছে। দায়িত্ব যখন নিয়েছি পূরণ করে তবেই ছাড়বো। শুনছিস নি ডাক্তার কি বলল? তোর শরীরে প্রচুর ভিটামিনের অভাব আর রক্তশূন্যতা আছে। তোর তো নিজের প্রতি কোনো ধ্যানই নেই, তাই আমাকেই সব করতে হবে নাকি? সাদাতের কথাগুলো হলে মুগ্ধ হয়ে শুনছে। লোকটা কি সুন্দর করে কথা বলে, সব কিছু মজার ছলে হুড়িয়ে দিলেও বেশ প্রয়োজনীয় কথা তার মধ্যে বলে ফেলে। এই যে দায়িত্বের কথাটা, সে শাফিনের দায়িত্ব ছিল জেনেও শাফিন সৌজন্যতার খাতিরেও খোঁজ নেয়নি। আর এই যে সাদাত ভাই সামান্য কথা দিয়ে সব কিছু নিঃস্বার্থভাবে করে যাচ্ছে। উনিকে মেন্টালি সাপোর্ট দিচ্ছে, আবার নিজ দায়িত্বে দূর দেশে চেনা মানুষের কাছে রেখে আসছে। আজকালকার আপন ভাইয়েরাও এরকম করে না, যতটুকু না সাদা তার মামাতো ভাই হয়ে করছে। সেই লোকটার কাছে চিরকৃতজ্ঞ থাকবে। বেশ হাসি তামাশার মধ্য দিয়ে রাতটা কেটে গেল তাদের। সাদা তার সাদ রাতে বাসায় চলে গেল, কিন্তু কে জানতো কালো অতীতগুলো ওনার জীবনে আবার হানা দিবে, সব কিছু এলোমেলো করে দিতে। প্রতিদিনের মতোই সকালে নামাজ পড়ে বারান্দায় গেল অনু। এখনো পূর্বের আকাশে সূর্য উকি দেয়নি, চারিদিকে হালকা আলো ছড়িয়ে আছে। সে আকাশের দিকে তাকিয়ে শাফিনের চিন্তায় মগ্ন। হঠাৎ তার চোখ গেল সামনের রাস্তার দিকে। কেউ একজন তার দিকে তাকিয়ে আছে এক ধ্যানে। তাকে চিনতে বেশি বেগ পেতে হলো না অনুর। রাস্তায় শাফিন দাঁড়িয়ে আছে। হঠাৎ অনুর কলিজার পানি শুকিয়ে গেল। শাফিন এখানে কি করছে? সবেমাত্র সবকিছু গুছিয়ে এগিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে? সবকিছু এলোমেলো করতে? হাত দাঁড়িয়ে থাকতে পারল না সে। সবেমাত্র সবকিছু গুছিয়ে এগিয়েছিল সে, তাহলে এখন সেখানে কেন এসেছে? সবকিছু হেলেমেলে করতে হাত দাঁড়িয়ে থাকতে পারল না সে। দৌড়ে ঘরের মধ্যে ঢুকে গেল, বারান্দার দরজা লাগিয়ে দিল, চিৎকার করে কাঁদতে শুরু করলো। অন্যদিকে অনুর ঘরে যাওয়া দেখে শাফিন তাকে ডাকতে শুরু করলো, কিন্তু অনেক ফিরেও তাকালো না। হঠাৎ অনুর কান্নার আওয়াজ শুনে অনুর মা ঘরে দরজা ধাক্কাতে লাগলো। মাত্র নামাজ পড়ে উঠেছিল সে। আচমকা অনুর কান্নার আওয়াজ শুনে সে তাড়াতাড়ি অনুর রুমে গেল। অনুমা, কি হয়েছে তোর? কান্না করছিস কেন? দরজা খোল, কি হয়েছে আমাকে বল। অনু, দরজা খোল মা। কিন্তু অনু দরজা খুলো না। এবার রাবিয়া খাতুন গেল ঘাবড়ে। সে তাড়াতাড়ি গিয়ে ঘর থেকে অনুর রুমে চাবিটা নিয়ে এলো। অনুর বাবা নামাজে গেছেন, তাই যা করার তাকেই করতে হবে। দরজা লকটা খুলে কোনো রকম অনুর কাছে গেল। অনুর কাঁধে হাত রাখতে অনু ঘুরে মাকে জড়িয়ে ধরল। অনুর মাও কান্না করে দিল। কি হয়েছে মা? কান্না করছিস কেন? বাজে স্বপ্ন দেখেছিস? এমন করে কান্না করলে তো বাচ্চার সমস্যা হবে। আর কান্না করে না, আমাকে বল কি দুঃস্বপ্ন দেখেছিস? অনু সারা শরীর কাঁপছে। সে শুধু মুখ দিয়ে উচ্চারণ করলো, শাফিন, সে ফিরে এসছে, আমাকে ডাকছে। ও বারান্দায় মা। ও কেন এসছে মা? ভালোই তো ছিলাম আমি মা, ওকে আমার চোখের সামনে থেকে চলে যেতে বলো। হঠাৎ নিচ থেকে অনুর বাবার আওয়াজ শোনা গেল। সে কাউকে ধমকাচ্ছে। সে অনুকে নিয়ে উঠে দাঁড়ালো, তারপর বাইরে বেরোলো। দেখার জন্য কি জন্য সাত সকালবেলা অনুর বাবা চেঁচাচ্ছেন, কিন্তু নিচে নেমে যা দেখলো তার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। শাফিন, হ্যাঁ শাফিন বাবার পায়ে ধরে আকুতি মিনতি করছে। প্লিজ বাবা, শুধু একবার আমি অনুর সাথে কথা বলবো। ওর সাথে একবার দেখা করব বাবা, নইলে আমি মরে যাব বাবা। আমি আপনার কাছে ভিক্ষা চাইছি, অনুকে আমার কাছে ফিরিয়ে দিন। কোন সাহসে তুমি আমার বাড়িতে এসো? আমার মেয়েকে হেনস্থা করেছো। আর কি মনে করো তুমি নিজেকে? এত কিছুর পরও আমি তোমাকে অনুর সাথে দেখা করতে দিব? সবে মাত্র সবকিছু থেকে বের করতে পেরেছি মেয়েটাকে। তুমি এসেছো সাথে কথা বলতে, ওর সাথে দেখা করতে কোন অধিকারে? এক্ষুনি চোখের সামনে থেকে চলে যাও, আর কখনো যেন তোমাকে বাড়ির আশেপাশে না দেখি।
প্লিজ বাবা এমন করবেন না, আমাকে একটা সুযোগ দিন, আমি আর অভিযোগের সুযোগ দেব না। আমাকে অনু ফিরিয়ে দিন, আমার বাচ্চাকে আমার কাছে ফিরিয়ে দিন, বাবার কাছ থেকে তার সন্তানকে কেড়ে নেবেন না। কিসের বাবা? তোমার বাবা হওয়ার কোনো যোগ্যতাই নেই। তোমার মতো চরিত্রহীন লোকের সাথে আমি আমার মেয়েকে দেব না, আর না দেব তার অনাগত সন্তানকে। তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তাই মেয়েকে তোমার সাথে রেখেছিলাম, কিন্তু তুমি কি করলে? পরকীয়া করে আমার মেয়েকে মেরে ঘর থেকে বের করে দিলে। তুমি আর এমন করবে না তার কি ভরসা আছে? তোমাকে আমি বিশ্বাস করি না। ভালোই ভালো এখান থেকে চলে যাও, নইলে আমি হাত তুলতে বাধ্য হবে। তোমার গায়ে হাত তুলতে আমার ঘৃণা হচ্ছে। আমি সব কিছুর জন্য মাফ চাচ্ছি বাবা, আপনার যত ইচ্ছা আমাকে মারুন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমাকে একটা সুযোগ দিন। আমি অনুর অমর্যাদা করব না, আমি আমার পরিবার ফেরত চাই বাবা। এসবের মধ্যে অনুর মা রাবেয়া আর অনু একদম নীরব দর্শক। তার মেয়ের জীবনে কেন এমন হচ্ছে? শাফিন তাকে ছেড়ে দিয়েছিল, তাহলে কেন আবার ফিরে এসেছে? যখন দেখলো শাফিনকে কোনোভাবেই থামানো যাচ্ছে না, সে অনুর শাশুড়ির নাম্বারে ডায়াল করলো। ছেলেকে শান্ত করে রুমে রেখে এসে ছেলের চিন্তা করতে করতে কখন যে চোখ লেগেছিল বুঝতেই পারেনি সে। হঠাৎ করে এই ফোনের রিংটোনে আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল। ঘড়ির দিকে চোখ পড়তেই দেখল 6টা বাজে। হ্যাঁ, তো সকালে কে ফোন দিল? ফোনের নাম্বার দেখেই বুঝতে পারল কোনো সমস্যা হয়েছে। সে তাড়াতাড়ি রিসিভ করতে শোনা গেল, হ্যালো আপা, সাত সকালে আপনার ছেলে বাড়ির সামনে এসে পাগলামি করছে, কোনোভাবেই তাকে থামানো যাচ্ছে না। এদিকে অনু কান্না করতে করতে অস্থির হয়ে যাচ্ছে। দয়া করে আপনার ছেলেকে এখান থেকে নিয়ে যান, নইলে একটা না একটা কেলেঙ্কারি হয়ে যাবে। আমরা পুলিশ ডাকতে বাধ্য হব। আমার ছেলে মানে? শাফিন? শাফিন তো এতক্ষণ ঘরে ছিল, তাহলে কখন গেল সেখানে? আমি কিচ্ছু জানি না আপা, আপনার ছেলে পাগলামো শুরু করে দিয়েছে, প্রচুর চেঁচামেচি করছে অনুকে নিয়ে যাবার জন্য। তাড়াতাড়ি কিছু করুন, আপনার ছেলেকে নিয়ে যান। রাখি। রাহেলা হতভম্ব হয়ে বড় ছেলের রুমের সামনে দরজা নক করল। কয়েকবার নক করার পর সাউন্ড জেগে গেল। কি হয়েছে মা? এত সাত সকালে ডাকাডাকি করছো কেন? কিছুক্ষণ আগেই তো ঘুমালাম। শাওন বাবা, শাফিন অনুদের বাড়ির সামনে গিয়ে ঝামেলা করছে, তুই তাড়াতাড়ি যা, ওকে বুঝিয়ে শুনিয়ে বাসায় নিয়ে আয়। আল্লাহই জানে আমার ছেলেটার কি হবে। বলেই মনে করে কেঁদে উঠল। এদিকে অনুর মা সাত সকালে এসব ঝামেলা দেখে সাদাতকে ফোন করলে। ফোন পেয়ে সে 10 মিনিটের মধ্যে বাসায় চলে আসলো। এসে দেখলেও শাফিন এক প্রকার ঝামেলা বাঁধিয়ে দিয়েছে হনুর বাবার সাথে। হনুকে নিয়ে যাবার জন্য জোরাজোরি করছে। হনুর মা আপাতত হনুর সাথেই আছে। হনুর কান্না থেমে গেছে। সাদাত প্রায় ধাক্কা দিয়ে শাফিনকে সরিয়ে দিতে যাচ্ছে, কিন্তু শাফিন যেন বদ্ধ উন্মাদ হয়ে গেছে। কোনো কিছুই তার গায়ে লাগছে না। সাদাতের সাথে এক প্রকার গন্ডগোল বেঁধে গেল। এরই মধ্যে শাফিনের ভাই শাওন ও তার মা পৌঁছে গেল হনুদের বাসায়। চুপ সবাই চুপ। হঠাৎ অনুর আওয়াজে শাফিন শান্ত হয়ে গেল। সে অনুকে দেখে একটা মিষ্টি হাসি দিয়ে এগিয়ে যেতে লাগলো। সাদাত বাধা দেওয়ায় অনু ইশারায় নিষেধ করে দিল। শাফিন অনুর ঠিক সামনে গিয়ে ওর হাত ধরতে চাইলেই অনু হাত সরিয়ে নিল। শাফিন কিছুই মনে করলো না, সে তার তৃষ্ণা মেটাচ্ছে। কতদিন পর সে অনুকে এত কাছ থেকে দেখতে পারছে, এটাই কম কিসে। এবার অনু কথা বলল, কি চাই? কেন এসছো এখানে? অনু শাফিনকে তুমি বলে সম্বোধন করাতেই কিছুটা অবাকই হলো, কারণ এই 2 বছরে অনুকে 1000বার বলেও তুমি করেই বলতে পারিনি। তুমি করে বলতে বললেই সে একটা কথাই বলতো। তুমি কথাটা কেমন যেন পর পর লাগে। আপনি আমার কাছে ভালো লাগে। যেদিন আপনি আমার পর হয়ে যাবেন সেদিন থেকে আপনাকে আমি তুমি করে বলবো। তাই শাফিন আর কথা বাড়ায়নি। শাফিনের কাছেও অনুর মুখে আপনি ডাকটা সব থেকে মধুর ডাক মনে হতো, কিন্তু আজকে অনু তাকে তুমি করে বলছে। তাহলে কি অনু তাকে পর করে দিয়েছে? হ্যাঁ, পরই তো সে নিজেই অনুকে পর করে দিয়েছিল, তাই অভিমান তো হবেই। কিন্তু এইবার অভিমান ভাঙতেই তার বেশ কাঠখড় পোড়াতে হবে। এবার সে খুব বেশি আঘাত দিয়েছে অনুকে। ভাবতেই মুচকি হাসলো সে। কি হলো, কথা বলছো না কেন? কেন এসছো এখানে? কি চাই? শাফিন হকপটে বলে দিল, তোমাকে। তোমাকে চাই আমার। কেন আমাকে কেন চাই? আমার মতো সেকেলে আনস্মার্ট পরনির্ভরশীল একটা মেয়েকে কেন চাই তোমার? আমার তো যোগ্যতাই নেই তোমার সাথে থাকার। তুমি নিজে আমাকে তোমার লাইফ থেকে দূর করে দিয়েছো, তাহলে এখন কেন ফিরে এসছো? আর তোমার ইরা কই? শাফিন হতাশ কণ্ঠে বলল,
ইরা নেই, চলে গেছে। সে অন্য কাউকে ভালোবাসে। ও, এরা চলে গেছে, তাই এখন আমার প্রয়োজন। আবার যখন আমার থেকে ভালো অন্য কাউকে পাবে, তখন আবার এভাবে ছেড়ে চলে যাবে। আর তুমি ভাবলে কি করে এত কিছুর পর আমি তোমার কাছে ফিরবো? আমাকে কি তোমার মানুষ মনে হয় না? খেলার পুতুল ভাবো। আমাকে যখন চাইবে ছুঁড়ে ফেলবে, আবার যখন চাইবে কাছে টেনে নেবে। এতদিন অনুর ভালোবাসা দেখেছো, এবার ঘৃণা দেখবে। অনু শোনো, আমি ইরাকে কোনোদিন ভালোবাসিনি। আমি শুধু ওর মুহূর্তে আটকেছিলাম। বিশ্বাস করো, আমি সবসময় তোমাকে ভালোবেসেছি। ব্যাস, অনেক হয়েছে। আর না, আপনার মুখ থেকে একটা কথাও শুনতে চাচ্ছি না। ভালোবাসার কথা বলছেন তো? ভালোবাসার কথা আপনার মুখে মানায় না। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বের হয়ে যাবেন। বলেই আর এক মুহূর্ত দাঁড়ায় না সে। সে যে আরও কিছু ভয়ানক কথা বলতে চেয়েছিল, কিন্তু বড়রা সামনে আছে বলে কিছুই বলতে পারলো না। অনুর যাওয়া দেখে শাফিন তাকে ধরতে গেল। তার আগেই সাদাত তাকে টেনে ধরল, আর মাথায় ইশারা করে না করলো। কিন্তু শাফিন থামলো না। সে চিৎকার করে বলতে লাগলো, অনু প্লিজ যেও না, আমাকে আরেকটা সুযোগ দাও। আমি সব আগের মতো ঠিক করে ফেলবো। অনু প্লিজ ফিরে চলো। তুমি যা চাইবে, যেভাবে চাইবে সব তেমনই হবে। আমার জন্য না হয় অন্তত আমাদের বাচ্চার জন্য হলেও ফিরে চলো। তাকে কেন বাবার ভালোবাসা থেকে বঞ্চিত করছো? ওর কি দোষ? প্লিজ অনু। শাফিনকে কোনোভাবে আটকানো যাচ্ছিল না, তাই সাগর সামনে এগিয়ে আসলো। আর মিসেস রাহেলা দূর থেকে ছেলের পাগলামিগুলো দেখেই যাচ্ছে। না, এর একটা আবিদ করতেই হবে। রাহেলা শাফিনকে শান্ত করার জন্য বলল, শাফিন, শান্ত হ বাবা, আমি কথা বলছি ওনার সাথে, আমরা বোঝাবো অনুকে। মায়ের কথা শুনে আশ্বস্ত হলো শাফিন। সে চুপ হয়ে গেল। এবার সে অনুর বাবা মায়ের দিকে ফিরল। আমার কিছু কথা আছে আপনাদের সাথে, দয়া করে আগে আমার সম্পূর্ণ কথাটা শুনবেন। আমার মনে হয় না এই ব্যাপার নিয়ে আমাদের কোনো কথা থাকতে পারে। দয়া করে আপনাদের রাস্তা দেখুন, আর খেয়াল রাখবেন আপনার ছেলেকে যেন আমাদের বাড়ির আশেপাশে না দেখি। তাহলে আমাদের পুলিশ ডাকা ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। আপনারা আসতে পারেন। বলে আলম সাহেব ওপরে চলে গেল তার মেয়ের কাছে। তার মেয়ে এখন তাকে প্রয়োজন, খুব বড় একটা আঘাত পেয়েছে সে, তাকে শান্ত করতে হবে। আপা, আপনি অন্তত আমার কথাটা তো শুনুন। আমাকে একবার অনুর সাথে কথা বলতে দিন, তারপর ও সিদ্ধান্ত নিবে, আমরা মেনে নিব। আমি নিজের চোখের সামনে আমার সন্তানের এই অবস্থা সহ্য করতে পারছি না। আর অনু শাফিনকে ছাড়া ভালো নেই, আমি জানি। তাছাড়া বাচ্চাটার কথা তো অন্তত ভাবুন, সে কেন কষ্ট পাবে। আর সমাজে সিঙ্গেল মাদারের অনেক সমস্যা ফেস করতে হয়। দোষ যতই ছেলেদের হোক না কেন, মেয়েদেরকেই দোষারোপ করে। আমি জানি, আমি চাই না অনুর উপরে কেউ আঙুল তুলুক। আপনি দয়া করে একবার আমাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিন। ওর সাথে কথা বলি, আমরা চলে যাব। অনুর মা ভাবলো, অনু যদি শাফিনের কাছে ফিরে যেতে চায় তাহলে তার সমস্যা কোথায়? তাছাড়া বাচ্চাটার কথা তো চিন্তা করতে হবে। বাবা ছাড়া বাচ্চা মানুষ করতেই তার মেয়ের কষ্ট হয়ে যাবে। সমাজের লোক নানান ধরনের কথা বলবে, অনুকেই সবাই দোষারোপ করবে। তাই অনুর কাছ থেকে জানা উচিত সে কি চায়। তাই সে রেহানাকে অনুর সাথে কথা বলার অনুমতি দিল। সে ঘরের সামনে গিয়ে দেখলো বাবা মেয়ে বসে আছে, তাই দরজা নক হলো। অনুর বাবা বলে উঠল, আপনি এখানে কেন? আপনাকে বলা হয়েছে যে আমরা কোনো কথা শুনতে চাই না। আমাদের মেয়ে এত ফেলনা হয়ে যায়নি যে আপনার চরিত্রহীন ছেলের কাছে তাকে ফেরত পাঠাবো। অনু বাবাকে থামিয়ে দিল। আসতে দাও ওনাকে। বাবা, তুমি চিন্তা করো না, উনি হয়তো আমার সাথে কথা বলতে চান। মেয়ের কথা শুনে আলম সাহেব আর কথা বাড়লেন না। অনুর ঘর ত্যাগ করলেন। আর মিসেস রাহেলা গিয়ে অনুর পাশে বসে অনুর হাত নিজের মুঠোয় নিয়ে নিল। অনু মা আমার, আমি জানি আমি এখন যে কথাগুলো বলবো তুই আমাকে স্বার্থপর ভাববি। হ্যাঁ, আমি স্বার্থপর নিজের সন্তানের জন্য। হয়তো প্রত্যেক মাই তার সন্তানের জন্য স্বার্থপর হয়। দেখ অনু, জীবনে কেউই একা চলতে পারে না। সবারই একটা না একটা জীবন সঙ্গীর প্রয়োজন। তার সুখ দুঃখ হাসি কান্না সব কিছু ভাগাভাগি করার জন্য। আমার ছেলেটার তোকে প্রয়োজন। সে তোকে অসম্ভব ভালোবাসে। আর পুরুষ মানুষ একটু একটু এসব করেই। ওকে এবারের মতো মাফ করে দে অনু, তোরা আবার আগের মতো হয়ে যা। আর তাছাড়া একবার বাচ্চাটার কথা তো ভাব, সে কেন বাবা থাকতে এতিমের মতো বড় হবে?
তারও তো বাবার প্রয়োজন। আমার ছেলেটাকে মেনে নে অনু। শাশুড়ির কথাগুলো শুনে অনু একটা তাচ্ছিলে হাসি আসলো। আপনি প্রমাণ করে দিলেন মা, শাশুড়ি কখনোই মা হয় না। যদি আজকে আমার জায়গায় আপনার মেয়ে থাকতো, তাকে কি শাহিনের মতো ছেলের হাতে তুলে দিতেন? আর জীবন একা চলার কথা বলছেন তো? কে বলেছে আমি একা? আমার পাশে আমার বাবা মা আছে, আমার সন্তান আছে। আর কি চাই বেঁচে থাকার জন্য? আর একটা কথা কি জানেন মা, ভালোবাসার মূল ভিত্তি হচ্ছে বিশ্বাস। আর একবার বিশ্বাস ভেঙে গেলে সেখানে আর ভালোবাসা তৈরি হয় না। বিশ্বাস হচ্ছে কাচের মতো, ভেঙে গেলে খুব কষ্টে হয়তো জোড়া লাগানো যায়, কিন্তু দাগ সারা জীবন থেকে যায়। এই দাগ নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। আমাকে মাফ করবেন, আমি আপনার কথাটা রাখতে পারলাম না। কথাটা বলেই অনু উঠে যাচ্ছিল, কিন্তু আগে শাহিনের মা অনুকে আটকে দিল। অনু, আজ এই মা তোর কাছে হাত পাতছে। আমার ছেলেকে ফিরিয়ে দিস না, ও মরে যাবে, তোকে ছাড়া বাঁচবে না। ওকে একটা সুযোগ দে অন্তত, বাচ্চাটার জন্য একটা সুযোগ দে। অনু হাত ছাড়িয়ে নিলেও আমার পক্ষে সম্ভব না। বলে আর দাঁড়ালো না। সে ওয়াশরুমে গিয়ে দরজা আটকে দিল। তার প্রচুর কান্না পাচ্ছে, কিন্তু তাকে তো ভেঙে পড়লে চলবে না, শক্ত হয়ে দাঁড়াতে হবে। তাকে তো শাফিনের অপমানে করা জবাব দিতে হবে। সবাইকে জানিয়ে দিতে হবে যে ভালো থাকার জন্য কোনো সঙ্গীর প্রয়োজন নেই। সে একবার বিশ্বাস করে ঠেকেছে, হার না। এইবার তো সামনে নিয়েছে, পরের বার হয়তো মরেই যাবে। সারা ঘর সমানে পায়চারি করছে শাফিন। একবার ঘরে যাচ্ছে, আবার সিঁড়ির কাছে যাচ্ছে। কখন মা আসবে সে অনুর খবর নিতে পারবে এই আশায় আর চিন্তায় অবসান ঘটিয়ে তার মা এলো। কিন্তু তার চোখ মুখ ফ্যাকাশে দেখাচ্ছে, তার বুকটা ধক করে উঠল। তাহলে কি মা অনুকে মানাতে পারেনি? না না, মা তাকে বলেছে অনুর সাথে কথা বলবে, আর মা কিছু বললে অনু তা কখনোই অমান্য করবে না। সে জানে, তাই কৌতূহল ধরে রাখতে না পেরে সে জিজ্ঞেস করলো, মা, কথা হয়েছে? তোমাদের কি বলেছে অনু? ও আমার কাছে ফিরবে বলেছে, তাই না? আমি জানতাম ও তোমার কথা ফেলতে পারে না, ও ঠিক চলে আসবে। তোমার তো খুশি হওয়ার কথা, তোমার মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? ও, তুমি তো আবার ওকে পছন্দ করো না। মা, একটু অ্যাডজাস্ট করে নাও প্লিজ। অনু অনেক ভালো মেয়ে, তোমাকে অভিযোগের কোনো সুযোগ দেবে না। একবার ওকে আসতে দাও, আমরা সবাই আবার একসাথে থাকবো। এই সময় তো সবার একসাথে থাকার প্রয়োজন। আমি তো সারাদিন অফিসে থাকবো, ওর দেখাশোনা করতে হবে। তাহলে আমরা এক কাজ করি, অনু কবে আসবে বলেছে? আমি কালই জিনিসপত্র সব শিফট করে ফেলি, নয়তো দেখবে অনু এই অবস্থায় কাজ করা শুরু করে দেবে। নিজের খেয়াল তো রাখেই না, কি জানি আবার বাবাটার কি খেয়াল রাখছে। আচ্ছা, তাহলে আমি উঠি, মালপত্রগুলো সেট করার ব্যবস্থা করি। অনু ফিরবে না। শাপিন উঠে যাচ্ছিল মায়ের কথা শুনে, আবার তার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো। অনু ফিরবে না মানে? ফিরবে না মানে? ফিরবে না। ও তোর সাথে সংসার করতে ইচ্ছুক না। সংসার করতে ইচ্ছুক না মানে কি? ওর ইচ্ছা অনিচ্ছা কি আসে যায়? আমি সংসার করতে ইচ্ছুক। সংসার তো আর ওর একার না, আমারও। তাহলে ও একা কেন সিদ্ধান্ত নেবে? আমি ওর সাথে কথা বলবো। আমি যাচ্ছি। শাফিনের কথা শুনে শাওন বলে উঠল, যাচ্ছি মানে? কই যাচ্ছিস? আগে মায়ের পুরো কথা শুনে যা। কি কথা হয়েছে তোদের মধ্যে? তারপর মিসেস রাহেলা তার আর অনুর কথাগুলো বিস্তারিত বলল। আর অনু যে শাফিনের কাছে ফিরবে না তা পরিষ্কার করে জানিয়ে দিল। ঠিকই তো করেছে। ওর জায়গায় আমাদের বোন থাকলে আমিও নিজেই সারা জীবন ওকে ঘরে বসিয়ে রাখতাম, তারপরেও চরিত্রহীন পুরুষের সংসার করতে দিতাম না। আমার মতে অনু ঠিক কাজটাই করেছে, আর আমি জানি ও ঠিক নিজেকে গুছিয়ে নিতে পারবে। আর মা, তুমি বা কিভাবে এসব কথা অনুকে বলতে পারলে? এতদিন তো ঠিক মেয়ে মেয়ে করছো, এখন ছেলের অভিনয় দেখেই পর করে দিলে। অনু যদি তোমার মেয়ে হতো তাহলে কি পারতে তাকে শাফিনের মতো লোকের কাছে ফেরত পাঠাতে? বা শাফিনের জায়গায় যদি অনু হতো তাহলে কি শাফিন তাকে মেনে নিত? কখনোই না। তাহলে অনু কেন মানবে মেয়ে বলে? মেয়েদের কি আত্মসম্মান নেই যে তারা এত অপমানের পরেও শাফিনের মতো মানুষের সাথে সংসার করবে? ওর বাবা মা ভালো মানুষ বলে এখন পর্যন্ত শাফিনকে কিছুই করিনি আমি, না হলে জ্যান্ত পুঁতে দিতাম। আর বারবার সে এত ভালোবাসা ভালোবাসা করছে,
আজকে যদি ইরা তাকে মাঝ রাস্তায় ফেলে না যেত তাহলে সে এতক্ষণে ইরার পেছনে ঘুরতো, অনুর কথা মুখেও আনতো না। এখন ইরা নেই বলে অনুকে চাই। কি বিশ্বাস আছে ওর যে অন্য ইরাকে পেয়ে আবার অনুকে ছেড়ে যাবে না? শাফিন সম্পূর্ণ নীরব হয়ে গেছে, মাথা নিচু করে মার ভাইয়ের কথাগুলো শুনছে। ঠিকই তো বলেছে তারা, খুব তো অন্যায় করছে সে হনুর সাথে, তাই বলে কি ক্ষমা হয় না? একবার কি মাফ করা যায় না? সে তো তার ভুল বুঝতে পারছে, আর কষ্টও হচ্ছে। অনুকে যে করেই হোক ফিরিয়ে আনতেই হবে, দরকার হলে পায়ে ধরবে। যতক্ষণ না পর্যন্ত মাফ করবে ততক্ষণ পর্যন্ত হাল ছাড়ছে না সে তার অনাগত বাচ্চা অনুকে নিয়ে সুখেই থাকতে চায়। তারপর ভাবলো আজকে আর না, এমনিতেই অনেক ধকল গেছে অনুর উপর, তাই আর আজকে যাবে না সে অনুর কাছে, কাল যাবে। একদিনে বেশি উত্তেজিত হলে অনু অসুস্থ হয়ে যাবে। এমনিতেই ডক্টর নিষেধ করেছে বেশি মানসিক চাপ না দিতে। দুদিন পর সকাল 4টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে অনুর বাবা, মা, অনু ও সাদাত। তারা অনুকে সি অফ করতে এসেছে। অনুর মা প্রচণ্ড কান্না করছে। কান্না দেখে মনে হচ্ছে অনু সারা জীবনের জন্য চলে যাচ্ছে। হয়েছে মা, আর কত কাঁদবে? আমি তো আর সারা জীবনের জন্য যাচ্ছি না। তুমি এমন করে কাঁদলে আমি কি যেতে পারবো? আমারও তো কষ্ট হচ্ছে। কই, আমি তো কাঁদছি না। আর তাছাড়া প্রতিদিন কথা হবে তোমার সাথে। খুব বেশি খারাপ লাগলে চলে যাবে আমাকে দেখতে। খুব কষ্টে নিজেকে সামলে রেখেছি। কান্না বন্ধ করো, নয়তো আমি যাচ্ছি না। অনেক কষ্টে রাবিয়ার কান্না থামে। একমাত্র মেয়ে কয় বছরের জন্য বিদেশ যাচ্ছে। তাছাড়া মেয়েটা একা এত দূরে পরদেশে গিয়ে কি মেয়ে ভালো থাকবে? কি খাবে না খাবে, খেয়ে যত্ন নেবে তার, এ নিয়ে বেশ চিন্তা হচ্ছে তার। যদিও সাদাত তাকে আশ্বস্ত করেছে অনুর কোনো ধরনের অসুবিধাই হবে না, তবুও মায়ের মন তো আরও কয়েকদিন থাকতে পারতো সে। কিন্তু শাফিন সেটা আবার এসে সব গন্ডগোল করে দিল। তাই বড় কিছু হওয়ার আগেই অনু এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যেতে চায়। অনেক কষ্টেই সামলেছে নিজেকে, কিন্তু শাফিন বারবার এসে তাকে লণ্ডভণ্ড করে দিয়ে যায়। আর গতকালকে ব্যবহার তো সে চাইলেও জীবনেও ভুলতে পারবে না। শাফিনের জন্য অনুর মনে যে সম্মানটুকু ছিল তাও শেষ হয়ে গেল। গতকাল ভোরের কথা, অনু মাত্র নামাজ থেকে উঠেছে। এরই মধ্যে সে শুনতে পেল বাইরে থেকে কে যেন তার নাম ধরে ডাকছে। অনুর বুঝতে দেরি হলো না এটা কার গলা। সে চুপচাপ বসে রইল। শাফিনের ডাকগুলো সে শুনেও না শোনার ভান করে থাকলো, কিন্তু তার আকুতি মিনতি ভরা কণ্ঠ শুনে হাড় তাকে উপেক্ষা করতে পারল না। প্রথম ভালোবাসা বলে কথা। সে বারান্দায় বেরিয়ে এলো। বলুন, কি বলতে চান? কালকেই তো সব ক্লিয়ার করে দিয়েছি। আমি আপনার সংসার করছি না, আপনাকে মুক্তি দিয়ে দিয়েছি। আমার মুখ আর আপনার দেখার প্রয়োজন পড়বে না। অনু প্লিজ এভাবে বলো না। তুমি তো জানো কতটা অগোছালো আমি। রাগের মাথায় আমি কি বলে ফেলি নিজেও জানি না। অনু আমি ভুল করেছি, এবারের মতো মাফ করে দাও, আবার আগের মতো হয়ে যাই। অনু বারান্দায় আর শাফিন নিচে দাঁড়িয়ে কথা বলছে, তাই সুবিধার জন্য শাফিন অনুকে নিচে নামতে বলল। নিচে নেমে শাফিনের মুখোমুখি দাঁড়ালো অনু। কত সহজ না মুখে বলতে সব কিছু ভুলে যাও, আবার আগের মতো হয়ে যাই, কিন্তু সত্যি কি এত সহজ? আপনার কি মনে হয় এত তাড়াতাড়ি আমি অপমানের কথা ভুলে যাব? আপনি আমার যোগ্যতা নিয়ে, আমার লাইফ স্টাইল নিয়ে প্রশ্ন তুলেছেন, খাওয়া নিয়ে খোঁটা দিয়েছেন, ইভেন আমাদের ভালোবাসার মুহূর্তটাকে আপনি স্যাটিসফ্যাকশনের নাম দিয়ে জঘন্য করছেন। একটা বাইরের মেয়ের সাথে আমার তুলনা করেছেন। এত কিছুর পরেও মনে হয় আপনার কাছে আমি ফিরবো? এই কয়েক বছর এই চিনেছেন আমাকে। সত্যি কথা বলতে আপনি আমাকে ভালোবাসেননি। ভালোবাসাটা একতরফা, শুধু আমার পক্ষ থেকে ছিল। আপনার সবগুলো প্রশ্নের জবাব নিয়ে, আমার যোগ্যতা প্রমাণ দিয়ে তবে আমি আপনার সামনে আসব, কিন্তু আপনার স্ত্রী হিসেবে না। সে তো সেদিনই মারা গেছে যেদিন তার স্বামী তাকে রেখে অন্য নারীকে নিয়ে মেতে উঠেছে। প্লিজ অনু, সেগুলো একটাও সত্যি কথা ছিল না। আমি মন থেকে একটা কথা বলিনি, রাগের মাথায় বলে ফেলেছি। তুমি তো জানোই রাগ উঠে আমি একটা জানোয়ার হয়ে যাই। প্লিজ অনু, অন্তত আমাদের বাচ্চাটার কথা ভাবো। আমার বাবা ডাক থেকে বঞ্চিত করো না। আমি যখন জানতে পেরেছি আমার কেমন যে অনুভূতি হয়েছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার কাছ থেকে আমার এই অনুভূতিকে কেড়ে নিও না। আমি একজন ভালো বাবা হতে চাই, ভালো স্বামী হতে চাই, আমার সন্তানের সব দায়িত্ব পালন করতে চাই। আমাকে একটা সুযোগ দিয়ে দেখো, কখনোই তোমার অমর্যাদা করব না।
তোমার কাছ থেকে দূরে গিয়ে আমি বুঝতে পেরেছি তুমি আমার জন্য কি। তুমি বিশ্বাস করবে কি না জানি না, তুমি যাওয়ার পর একটা রাত আমি ঘুমাতে পারিনি। তোমাকে আমি ভালোবাসি অনু। অনু উত্তেজিত হয়ে উঠল। আপনার এই ভালোবাসা কোথায় ছিল যখন আপনি অন্য মেয়ের সাথে রাত কাটিয়েছেন? এই ভালোবাসা কোথায় ছিল যখন আমার গায়ে হাত তুলেছেন? আপনার ভালোবাসা কই ছিল যখন আপনি আমাকে অপমান করেছিলেন? ভালোবাসার মানুষকে আর যাই হোক কষ্ট দেওয়া যায় না। কই, আমি তো পারিনি এত কিছুর পরেও আপনার ক্ষতি করতে, কারণ আমার ভালোবাসাটা সত্যি ছিল। আর আপনি আমাকে কেন নিতে চাচ্ছেন? আমি তো আপনার যোগ্যই না। আপনাকে শারীরিক দিক দিয়ে সুখী করতে পারি না, এখন তো আরো পারবো না। প্র্যাকটিস নেই অনেক দিনের, তাই আমাকে নিয়ে লাভ হবে না। তাছাড়া প্রেগনেন্ট অবস্থায় পারফরমেন্স ভালো হবে না। তার থেকে ভালো যে আপনার যোগ্য স্টাইলিশ মডেলের মতো দেখতে হবে, আপনাকে প্রপারভাবে স্যাটিসফাই করতে পারবে, বসে বসে আপনার অন্ন ধ্বংস করবে না, স্বাধীনভাবে চলাফেরা করবে, এমন মেয়েকে বিয়ে করা উচিত, যাকে দেখে আপনার ফ্রেন্ডসরা প্রশংসায় পঞ্চমুখ করবে। আর আমি থাকলে তো আপনি বারবার তাদের কাছ থেকে অপমানিত হবেন, বিব্রত হবেন। এবার সাফিনের মেজাজ গরম হয়ে যাচ্ছে। সে কি বোঝাতে চাচ্ছে বারবার, আর অনু কি করছে? এরই মধ্যে হঠাৎ আগমন হয় সাদাতের। অনু, তুই এত সকালে বাইরে, তাও আবার এই লোকটার সাথে? আর তোর সাহস কিভাবে হলো আবার অনুর সাথে কথা বলতে? তোকে না আমি নিষেধ করেছিলাম এই এলাকায় না আসতে আর অনুর আশেপাশে না ঘেঁষতে? সাফিনের কলার ধরে বা সাফিন আর নিজের রাগকে ধরে রাখতে পারল না, তাই সে সাদাতের নাক বরাবর ঘুষি দিল। সাদা তো কম না, দুজনের মধ্যেই মারামারি লেগে গেল। অনু তাদের থামাতে চেষ্টা করছে, শেষে না পেরিয়ে সে সাফিনের গালে চড় মারল। এই রাগটাই সাফিনের জন্য কাল হয়ে দাঁড়ালো, আর অনুর চর যেন আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। ও তাহলে এই ব্যাপার, এই জন্যই তুমি আমার কাছে যেতে চাচ্ছ না, নতুন নাগর জুটিয়েছ। এইসব তো আমার আগে বোঝা উচিত ছিল। এই সত্যি কথা বলো তো, বাচ্চাটা কি আমার নাকি তোমার সাদাত ভাইয়ের? না মানে তুমি তো তাই প্রাইম মায়ের নাম করে এখানে আসো, তখন হয়তো তোমাদের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আমি তো আর তোমাকে পাহারা দিয়ে রাখতাম না। আর এসব কুকীর্তি করে প্রেগনেন্ট হলে আর বাচ্চাটাকে আমার নামে চালিয়ে দিচ্ছ। আর এরা তো একটা ইস্যু মাত্র আমার কাছ থেকে ছাড়া পাওয়ার জন্য। এবার আমি সব ঘটনা বুঝতে পারছি কেন তুমি এত কিছুর পরও বেশ হাসি খুশি ছিলে। কথাটা শুনে অনু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। সে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। শেষ পর্যন্ত এই অপবাদ শুনতে হলো নিজের চরিত্র নিয়ে। আর অন্যদিকে সাদাত কথাগুলো শোনা মাত্রই ইচ্ছে মতো সাফিনকে পিটিয়ে পুলিশে খবর দিল। আগে থেকেই তার নামে জিডি থাকার কারণে সহজ হলো, কারণ সাদাত জানতো সাফিন এত সহজে হাল ছাড়ার পাত্র নয়। সে আবার আসবে। আর অনুর বাড়ির ভেতরে ঢুকে পড়ল। অনু সারাদিনে আর একটা কথাও বলেনি। সবাই তাকে নানানভাবে বোঝানোর চেষ্টা করছে, কিন্তু সে একদম নির্বাক। শুধু একটা কথাই বলল, যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যেতে চাই, হারলে আজকেই। তারপর থেকে সাদার টিকিটের জন্য অনলাইনে ঘাঁটতে লাগলো। যেহেতু ভিসা আছে, যে কোনো সময় যেতে পারবে, কিন্তু টিকিট 2 দিন পরের পাওয়া গেল। আর তাই আজ তার দেশ ছাড়ছে নির্ধারিত সময়ে 3 দিন আগে। এই 2 দিন সাফিন জেনেছিল, তাই ওর সাথে যোগাযোগ করতে পারেনি। স্পিকারে চমৎকার সুরেলা কণ্ঠে বেল বাঁধার নির্দেশনা দিচ্ছে। এতক্ষণ কালকে কথাগুলো মনে করছিল অনু। পাশের সিটে বসে আছে সাদাত ভাই। সে অনুকে বেল বাঁধতে সাহায্য করলেন। সাদাত ভাই একা এসেছেন, সাদকে অনুর মায়ের কাছে রেখে এসেছেন। সাদও বেশ খুশি, সে দাদা দাদির কাছে থাকবে। বাবার বকুনি শুনতে হবে না, স্কুলে যেতে হবে না, দাদার সাথে খেলতে পারবে। আর কি চাই তার?